ওহাইও গোজাইমাস মিনাসান হোগেন কি দেশকা কি অবস্থা সবার? আমি সৈকত বেন জয় জাপান থেকে বলছি। জাপান থেকে বলছি। তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে আড্ডা মারবো এটা হলো বাংলাদেশে খুবই ডিমান্ডেবল একটা টপিক, টিআইটিপি এবং এসএসডব্লিউ ভিসা সংক্রান্ত। তো আজকে আমরা টিআইটিপি ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এই ক্ষেত্রে যেহেতু টিআইটিপি আমাদের প্রোডাক্ট না, অথবা এইটা নিয়ে আমরা আসলে কাজবাজ করি না মানে ওইভাবে প্রফেশনালি, তো ইকবাল ভাই আজকে আমাদের সাথে আছে। এ কিছু ফাইল হ্যান্ডেল করার এক্সপিরিয়েন্স আছে এবং আসলে ইউটিউব, ফেসবুক, গুগল বিভিন্ন জায়গা থেকে যেসব তথ্য আমরা শেয়ার করতে মানে জানছি, এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে টিআইটিপি ভিসা সম্পর্কে মোটামুটি একটা বেশ ভালো একটা গাইডলাইন পাবেন। আর এর পরবর্তীতেও যদি আপনাদের কোনো কোশ্চেন বা কিছু থাকে এগুলো আমাদের যদি কমেন্ট করেন, আমরা যদি মনে হয় যে না এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলা যায় করব, অথবা কোনো তথ্য যদি আপনার কাছে মনে হয় যে না এটা আসলে ভাই ভুল বলতেছেন আমাদের কমেন্ট করে জানাইতে পারেন। অথবা আপনি অবশ্যই, যেহেতু এখন আপনার চ্যাট জিপিটি এরপরে বিশাল একটা সোর্স গুগল আছে, আপনি অবশ্যই ক্রস লেসিং করে নেবেন। তো ইকবাল ভাইয়ের সাথে আমরা একটু প্রথমে পরিচয় হই। ইকবাল ভাই আপনার নাম কি? ও জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আমি জাপানের হিরোশিমা থেকে বলছি। তো এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে আপনাদের সাথে আমার ইন্টারাকশন হয়তো হয়েছে। তো এখন কথা হয়েছে যে আজকে টিআইটিপি বিষয়ে আমরা কথাবার্তা বলবো। নিজের সেলফ ইন্ট্রোডাকশন যেহেতু আমি আগেও দিছি, তো সেটাতে আসলে সময় নষ্ট না করি। তো বেসিক্যালি টিআইটিপি আমাদের জাপানে আসার ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা নিয়ে এর আগে আমরা কথা বলছি, রাইট? হ্যাঁ। তো স্টুডেন্ট ভিসার বাইরেও আরও 3টা ক্যাটাগরির ভিসা মানে অ্যাভেলেবেল আছে ফরেনারদের জন্য। বাংলাদেশের জন্য সেম সুযোগটাই আছে। তো সেগুলো জব ভিসা। হ্যাঁ, তো জব ভিসার মধ্যে একটা ক্যাটাগরি টেকনিক্যাল ইন্টার্ন প্রোগ্রাম বা টিআইটিপি সংক্ষেপে যেটাকে বলে আর কি। তো এই টিআইটিপি, তারপরে আরেকটা এসএসডব্লিউ স্পেসিফাইড স্কিল ওয়ার্কার, এবং ইন্টারন্যাশনাল জব সার্ভিস ভিসা আর কি, যেটা হিউম্যানিটিস, তারপরে জিনমন চিশিকি গিজুৎসু যে ভিসাটা বলে আর কি। তো সেক্ষেত্রে এই 3টা ভিসার মধ্যে আজকে আমরা টিআইটিপি নিয়ে আলোচনা করার ট্রাই করব। তো টিআইটিপি এমন একটা ভিসা যে ভিসা কাইন্ড অফ জব ভিসা। আপনারা নিশ্চয়ই জানেন যে রিসেন্টলি আমাদের বাংলাদেশের মাননীয় চিফ অ্যাডভাইজার উনি জাপানে আসছিলেন। তো উনি জাপানে আসার পরে জাপান গভর্নমেন্টের সাথে উনার অনেক ধরনের বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে, এবং প্রায় 1 লাখ কর্মী নিবে বাংলাদেশ থেকে। তো 1 লাখ কর্মী মোটামুটি টিআইটিপি এসএসডব্লিউ এই 2টা ক্যাটাগরিতে নিবে আর কি। তো সেক্ষেত্রে টেকনিক্যাল ইন্টার্ন প্রোগ্রাম, এইটা বাংলাদেশিদের জন্য অনেক ভালো সুযোগ আছে। তো এই আর কি বিষয়। আচ্ছা, তাহলে আপনি একবারে সংক্ষিপ্ত যদি টিআইটিপি এবং এসএসডব্লিউ যে 2টা ভিসার মধ্যে বেসিক যে পার্থক্য আছে, বেসিক পার্থক্যটা কি? আচ্ছা, প্রথমে আমি আসি টিআইটিপি ভিসাটা আসলে কি। টিআইটিপি ভিসাটা টেকনিক্যাল ইন্টার্ন প্রোগ্রাম। এই টেকনিক্যাল ইন্টার্ন প্রোগ্রামটা কাদের জন্য? টেকনিক্যাল ইন্টার্ন প্রোগ্রামটা যে যাদের একাডেমিক্যালি যারা যোগ্য না, কিন্তু যাদের টেকনিক্যাল স্কিল আছে, হ্যাঁ, তাদের জন্য। তো সেক্ষেত্রে যে ক্যাটাগরিগুলো আছে টিআইটিপি, সেই ক্যাটাগরিগুলোতে নিহঙ্গো এবং মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ N5 লেভেল। কারণ বেসিক কমিউনিকেট করার জন্য আমরা বলছিলাম যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ জাপানে যেই দরজা দিয়ে আপনি ঢুকতে চান সেই দরজার চাবি ল্যাঙ্গুয়েজ। এর আগের ভিডিওতে আমরা বলছিলাম। সো ডেফিনেটলি জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানতে হবে N5 লেভেল পর্যন্ত। এবং শিক্ষাগত যোগ্যতা ওইভাবে কোনো কিছু মেনশন করা নাই, বাট বেসিক্যালি একদম যাদের পড়াশোনা নাই তারা তো আসলে টেকনিক্যাল টার্মগুলোও বুঝবে না। হ্যাঁ, সো এই জন্য দেখা যায় কি যে মিনিমাম 8 পাস যারা, হ্যাঁ, তাদের ক্ষেত্রে তারা টিআইটিপির জন্য অ্যাপ্লাই করতে পারে। তবে এসএসসি ইন্টারমিডিয়েট হইলেও কোনো সমস্যা নাই। তো দে আর ওয়েলকাম টু অ্যাপ্লাই। এবং যাদের ওই ল্যাঙ্গুয়েজের পাশাপাশি যেই ট্রেডে আসবে, সে ফর এক্সাম্পল কেউ একজন ফুড প্যাকেজিং ট্রেডে আসবে, তো ফুড প্যাকেজিং এর উপরে একটা বেসিক নলেজ তার থাকতে হবে। হ্যাঁ, কেউ একজন সে ফর এক্সাম্পল গার্মেন্টস রিলেটেড জবে আসবে, সো গার্মেন্টস রিলেটেড বেসিক তার নলেজটা থাকতে হবে।
সো এইরকম আর কি। হ্যাঁ, কেউ একজন হচ্ছে একটা কনস্ট্রাকশন জবের জন্য আসবে, তো সেক্ষেত্রে কনস্ট্রাকশনের জন্য বেসিক যে নলেজটা সেটা তার থাকতে হবে, ঠিক আছে। তো এইরকম আর কি। তো টিআইটিপি হচ্ছে এমন একটা ভিসা যে ভিসার জন্য হচ্ছে আসলে পড়াশোনার একাডেমিক যোগ্যতা ওই যেটা বললাম ক্লাস 8 মিনিমাম, এর উপরে থাকলে ভালো, ল্যাঙ্গুয়েজ লেভেল থাকতে হবে N5, এবং হচ্ছে তার টেকনিক্যাল একটা বেসিক নলেজ থাকতে হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশ থেকে এখন যে একটা হাইপ চলতেছে যে 1 লাখ কর্মী নিবে, ঠিক আছে। তো এই 1 লাখ কর্মীর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে আসলে টিআইটিপিতে আনার জন্য চুক্তি হয়েছে আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে এখন আসি হচ্ছে প্রশ্ন যেটা ছিল মেইনলি, যে টিআইটিপি আর এসএসডব্লিউ এই দুটার মধ্যে পার্থক্যটা কি। এসএসডব্লিউটা হচ্ছে কাইন্ড অফ টিআইটিপির একই স্টেপ উপরের একটা ভিসার ক্যাটাগরি, এবং টিআইটিপির ক্ষেত্রে মানে এটা হচ্ছে যারা টিআইটিপিতে আসবেন তাদের কন্ট্রাক্ট থাকে 3 বছরের, কিন্তু 3 বছরের কন্ট্রাক্ট 1 বছর 1 বছর করে কোম্পানি রিনিউ করে। হ্যাঁ, তো 3 বছর পরে তারপরে হচ্ছে কেউ যদি চায় তাহলে টিআইটিপি থেকে সেম ট্রেডে সে যদি যেতে চায় তাহলে এসএসডব্লিউতে যেতে পারে। হ্যাঁ, তো এসএসডব্লিউ হচ্ছে স্পেসিফাইড স্কিল প্রোগ্রাম, টিআইটিপিটা যদি একদম বেসিক লেভেল হয়, এসএসডব্লিউটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল, মানে বেসিক লেভেলের পরের লেভেলটা আর কি, ঠিক আছে। আর এসএসডব্লিউ বাংলাদেশ থেকে যদি কেউ এসএসডব্লিউতে আসতে চায় সেক্ষেত্রে রিকোয়ারমেন্ট হচ্ছে তার N4 লেভেলের হচ্ছে ল্যাঙ্গুয়েজ লেভেল থাকতে হবে। তো এই ক্ষেত্রে জেএলপিটি N4 বা নাট N4 থাকলেও ওকে, অথবা জেএফটি বেসিক নামে একটা পরীক্ষা আছে, সো জেএফটি বেসিকটা হচ্ছে কমপ্লিট করে আসতে হবে। আর সাথে হচ্ছে একটা স্কিল টেস্টের, যেই স্কিলের উপরে সে এসএসডব্লিউতে আসতে চায় সেই স্কিল টেস্টের পরীক্ষায় পাস থাকতে হবে আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে যে টিআইটিপিতে আসতে চাইলে স্কিল থাকতে হবে, কিন্তু স্কিলের সার্টিফিকেট না হইলেও চলবে, মূলত আসবে ট্রেনিং করার জন্য, যেখানে একদমই শিক্ষানবিশ হিসাবে আসবে, যে হাতে কলমে তারা হচ্ছে কাজটা শিখবে, যেই ট্রেডে আসবে ওই কাজটা তারা হাতে কলমে শিখবে, এটা হচ্ছে মানে মকুতেকি বা লক্ষ্য। আর এসএসডব্লিউ হচ্ছে সে কাজটা অলমোস্ট মানে একটা লেভেল পর্যন্ত জানে, সেটার উপরে পরীক্ষা দিয়ে সে পাশ করছে, এইবার এখানে আসার পরে তারপরে সে এই বিষয়টাতে আরো দক্ষ হবে। এবং অনেক সময় দেখা যায় যে এসএসডব্লিউ হচ্ছে, আমরা যদি নর্মালি বলি যে 4-5 জনের টিআইটিপির একটা টিমের একজন লিডার হচ্ছে একজন এসএসডব্লিউ, যে হচ্ছে এসএসডব্লিউতে যে আসবে সে, বা এখানে থেকে যে এসএসডব্লিউর যোগ্যতা অর্জন করবে সে। তো এই হচ্ছে টিআইটিপি আর এসএসডব্লিউর বেসিক পার্থক্যটা আর কি। আচ্ছা, এখন বেসিক পার্থক্য আমরা তাহলে বুঝলাম যে টিআইটিপিতে আসলে ও শিক্ষানবিশ হিসেবে আসবে, এখানে এসে ট্রেনিং করবে, আর এসএসডব্লিউতে আসলে ও অবশ্যই একটা যে কোনো একটা স্কিলে দক্ষ, এইটাও কাজ করবে। রাইট। এখন টিআইটিপির অনেকগুলো সেক্টর তো আছে, এই সেক্টরগুলো কি কি? আচ্ছা, বাংলাদেশ থেকে টিআইটিপির অনেকগুলো সেক্টরে আছে, যেমন এগ্রিকালচার, যেমন হচ্ছে মেকানিক্যাল, যেমন হচ্ছে শিপ বিল্ডিং, তারপরে হচ্ছে ফুড প্রসেসিং, এরপরে হচ্ছে নার্সিং, তারপরে হচ্ছে আর কি আছে কনস্ট্রাকশন, ঠিক আছে। সো এরকম অনেকগুলা ক্যাটাগরি আছে, ঠিক আছে। ফুড প্রসেসিং, ওয়েল্ডিং, রাইট, শিপ বিল্ডিং, এরকম অনেকগুলা ক্যাটাগরি আছে আর কি। এই ক্যাটাগরিগুলোর মধ্যে এখন গার্মেন্টস, গার্মেন্টস, এই ক্যাটাগরিগুলোর মধ্যে সবগুলাই কি এক এক, এইগুলা আমি যখন রিসার্চ করতেছিলাম যে এই ক্যাটাগরি আপনার 14টা ক্যাটাগরি থাকলেও ধরেন বাংলাদেশ থেকে কিন্তু 14টা ক্যাটাগরির পারমিট নাই, তো এই ক্ষেত্রে কয়টা ক্যাটাগরি থেকে বাংলাদেশ থেকে আসার সুযোগ আছে? আচ্ছা, বা আসতেছে যারা, মানে কোন ক্যাটাগরিগুলো বেশি আসতেছে? আচ্ছা, এই জায়গায় এখন টিআইটিপি বুঝতে গেলে আমাদের টিআইটিপির ফরমেশনটা বুঝতে হবে, ঠিক আছে। টিআইটিপির ফরমেশনটা হচ্ছে, টিআইটিপিতে হচ্ছে এটা যেহেতু জাপান গভর্নমেন্ট থেকে অফার করা হচ্ছে একটা, মানে যেমন আমরা যদি ল্যাঙ্গুয়েজ বিষয়ের কথা বলি, ল্যাঙ্গুয়েজ কিন্তু জাপানিজ গভর্নমেন্টের ওইরকম কোনো হস্তক্ষেপ নাই, হ্যাঁ, কিন্তু টিআইটিপির ক্ষেত্রে সরাসরি গভর্নমেন্টের একটা হস্তক্ষেপ আছে, ঠিক আছে। সো গভর্নমেন্ট থেকে একটা গাইডলাইন্স দিয়ে দেওয়া আছে, সেই গাইডলাইন্সের বাইরে আসলে কেউ টিআইটিপিতে আসতে পারবে না, ঠিক আছে। সো এই গাইডলাইন্সটা কি, যেমন কথা হয়েছে যে এই জায়গায় যেই কোম্পানিতে অ্যাপ্লাই করতেছে কেউ একজন ক্যান্ডিডেট, সেই কোম্পানিটাকে বলে হচ্ছে উকেইরে কিকান, মানে যে হচ্ছে টেকনিক্যালি ইন্টার্ন হিসাবে একজন এমপ্লয়ি বাংলাদেশ থেকে আনবে, ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে
আর বাংলাদেশ থেকে যে প্রতিষ্ঠানের মাধ্যমে সে অ্যাপ্লাই করতেছে একজন ক্যান্ডিডেট, সে অ্যাপ্লাই ওই প্রতিষ্ঠানকে বলে হচ্ছে ওকুরিদা শিকিকান। তো এই ওকুরিদা শিকিকান আর উকেইরে কিকানের মাঝখানে আরেকটা জায়গা আছে বা আরেকটা অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনটাকে বলা হচ্ছে কুমিআই। ঠিক আছে, সো কুমিআইয়ের কাজ হচ্ছে কি, যে বাংলাদেশের যে হচ্ছে ওকুরিদা শিকিকান আর জাপানের যে হচ্ছে উকেইরে কিকান, তাদের মধ্যে ব্রিজ হিসাবে কাজ করে। ঠিক আছে, যে যেই টার্মস এন্ড কন্ডিশনস গুলো আছে, সেই টার্মস এন্ড কন্ডিশনস দুইটা প্রতিষ্ঠানই ঠিকভাবে করতেছে কিনা এটা টেক কেয়ার করে হচ্ছে কুমিআই। এই প্রত্যেকটা কুমিআই হচ্ছে জাপানের একটা এই রিলেটেড অর্গানাইজেশন হচ্ছে ওটিআইটি। এই প্রত্যেকটা কুমিআই হচ্ছে এই ওটিআইটির মেম্বার। ঠিক আছে, সো ওটিআইটি, কুমিআই, ওকুরিদা শিকিকান, উকেইরে কিকান। ঠিক আছে, সো যেন এই যারা হচ্ছে টেকনিক্যাল ইন্টার্ন প্রোগ্রামে আসবে তাদের রাইটস যেন ঠিকঠাক মতো দেওয়া হয়, বা তাদের কাজের রেসপন্সিবিলিটি যেন মানে ঠিকঠাক মতো তাদেরকে এক্সপ্লেইন করে দেওয়া হয়, তাদের হিউম্যান রাইটস যেন হচ্ছে অক্ষুণ্ণ থাকে। তো এই বিষয়গুলা হচ্ছে ওটিআইটি হ্যান্ডেল করে। ঠিক আছে, এখন কথা হয়েছে যে কুমিআই গুলো আছে, সব কুমিআই কিন্তু বাংলাদেশ নিয়ে কাজ করে না। সব কুমিআই সবগুলা যেই ট্রেড গুলাতে আসা যায়, যেই সেক্টর গুলাতে আসা যায়, সেই সেক্টর গুলা নিয়েও কাজ করে না। তো প্রথমত দেখতে হবে যে কোন কোন কুমিআই বাংলাদেশের এমপ্লয়ি নিয়ে কাজ করে, এবং সেই কুমিআইয়ের আন্ডারে, একটা কুমিআইয়ের আন্ডারে হয়তো বা 5টা কোম্পানি আছে উকেইরে কিকান যারা আর কি। এই উকেইরে কিকান, এই 5টা উকেইরে কিকানের কোন কোন জায়গায় হচ্ছে কি কি টাইপের কাজ হয়, তো এই জিনিসগুলা হচ্ছে দেখে তারপরে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, তো এখন কথা হয়েছে যে বাংলাদেশ থেকে ইউজুয়ালি কোন কোন মানে সেক্টরে হচ্ছে আসতেছে। বাংলাদেশ থেকে যেই উকেইরে কিকান বলেন বা যেই কুমিআই গুলা বলেন, সেই কুমিআই গুলা যারা বাংলাদেশ থেকে রিক্রুট নিচ্ছে, তারা হচ্ছে মেইনলি শিপ বিল্ডিং, ওয়েল্ডিং, তারপরে হচ্ছে আপনার কনস্ট্রাকশন, এবং হচ্ছে নৌগীয় কিছু কিছু ক্ষেত্রে, এবং নার্সিং বা কেয়ার গিভিং, এবং গার্মেন্টস। এই 5টা 6টা সেক্টর থেকে, এবং ফুড প্রসেসিং। সো এই 6-7টা ক্যাটাগরি থেকে বাংলাদেশ থেকে টিআইটিপিতে বেশি মানুষ আসতেছে, বা যেই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশি নেয়, ঠিক আছে, সেই প্রতিষ্ঠানগুলো মেইনলি এই রিলেটেড কোম্পানি। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে আপনি এই পর্যন্ত যে ব্যাপারটা বলছেন, এই ব্যাপারটা যদি আমি আমার মতো করে একটু সংক্ষিপ্ত করি, বাংলাদেশ থেকে একটা সেন্ডিং অর্গানাইজেশন, ওরা লোকজন পাঠাবে, জাপান থেকে একটা রিসিভিং অর্গানাইজেশন, ওরা অ্যাকসেপ্ট করবে, মাঝখানে কুমিআই হিসাবে একটা লোক কাজ করবে। আসলে এই এসও আর যে রিসিভ করবে আরো দুইটার মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট করবে। তাহলে বাংলাদেশের যে এজেন্সিগুলা, এরা কি সেন্ডিং অর্গানাইজেশন নাকি কুমিআই, কোনটা? আচ্ছা, বাংলাদেশে এখন কথা হচ্ছে কি, যে সে ফর এক্সাম্পল অনেকেই আছে যারা হচ্ছে এইখানে তারা হচ্ছে অ্যাজ এ কুমিআই শিপ নিস। ঠিক আছে, তো সেই কোম্পানিরই বাংলাদেশে হচ্ছে সেন্ডিং অর্গানাইজেশন তারা হচ্ছে তৈরি করছে। ঠিক আছে, সো এরকম কিছু আছে এবং লিস্টেড আছে। যদি লিস্ট আপনারা চান পরবর্তীতে আমরা সেটা শেয়ার করতে পারি, ওটা আমাদের ডেসক্রিপশন বক্সে বা দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সও থাকতে পারে। এটা আমি যতদূর খোঁজ দিছিলাম মেবি বাংলাদেশ থেকে 78টা বা 86টা বর্তমানে, হ্যাঁ এরকম, লাস্ট মান্থের 14 তারিখ পর্যন্ত অ্যাজ লং অ্যাজ আই নো যে 86টা হচ্ছে সেন্ডিং অর্গানাইজেশন রেজিস্টার্ড বাংলাদেশে। হ্যাঁ, এটা প্রতিনিয়ত বাড়তাছে। তো আপনারা ওইটার লিস্টটা কই থেকে পাবেন, এটা আমরা ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দিব, আপনারা ওই জায়গা থেকে ওই অর্গানাইজেশনগুলা নিয়ে নিতে পারবেন। সো এখন বাংলাদেশে যে অর্গানাইজেশনগুলা লিস্টেড আছে, ঠিক আছে, সো তারাই শুধুমাত্র তাদেরই রাইটস আছে যে হচ্ছে অ্যাজ এ টিআইটিপি কেউ একজনকে জাপানে পাঠাবে। এখন দেখা যায় কি যে তাদের ডেফিনেটলি একজন জাপান রিপ্রেজেন্টেটিভ থাকতে হবে। ঠিক আছে, এবং যে লিস্টটা আছে এক্সেল শিট বা পিডিএফ এ হয়তো পাওয়া যাবে, তো সেইখানে ডেফিনেটলি তার যে জাপান লিঙ্ক আপ আছে, জাপানের যে রিপ্রেজেন্টেটিভ আছে, তারও কন্ট্যাক্ট নাম্বার, জাপানে যে কোম্পানির সাথে তারা চুক্তিবদ্ধ, যে কুমিআইয়ের সাথে, সেই কুমিআইয়ের কোনো একজন রিপ্রেজেন্টেটিভের নাম ডেফিনেটলি ওইখানে থাকবে। ঠিক আছে, সো কথা হচ্ছে যে এখন মানে বাংলাদেশে তো এমন একটা দেশ, আসলে কোনো একটা অফার যখন আসে, যেমন ডিবি লটারি, আমরা যদি বলি, আমরা যখন ছোট ছিলাম ডিবি লটারি নিয়ে মানুষের একটা ক্রেজ ছিল, এবং এই ডিবি লটারির এই ক্রেজটারে কাজে লাগায়া অনেকে অনেক ধরনের হচ্ছে ফায়দা নিছে।
ঠিক আছে, আসলে তার ডিবি লটারিতে অ্যাপ্লাই করে দেওয়ার বা ওইরকম কোনো মানে কোয়ালিফিকেশন নাই। বাট বাংলাদেশে আমরা মানুষজন খুব ইমোশনাল, আমরা হচ্ছে দেখা যায় কি যে চটকদার কথা শুনলে তখন আমরা হচ্ছে গইলা যাই, ঠিক আছে, আমরা মানে কি বলে ম্যানিপুলেটেড হয়ে যাই, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে হয় কি যে এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা আসলে টিআইটিপির কথা বলতেছে, বেসিক্যালি তাদের টিআইটিপির কোনো লিঙ্ক আপ নাই। তা আপনার সাথে হয়তো বা আপনার কাছ থেকে ফাইল পত্র নিছে, টাকা পয়সা নিছে, আপনার হয়তো কিছু কাগজপত্র দেখাইলো যে আপনার অ্যাপ্লিকেশন হয়েছে, ঠিক আছে, বাট আসলে আউটপুটটা আসতে অনেক লেট হয়, ঠিক আছে। তো এইরকম প্রতিষ্ঠান না দেখে আপনারা বেসিক্যালি যারা হচ্ছে যেহেতু আমরা ডিরেক্টলি টিআইটিপি নিয়ে কাজ করি না, ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আপনারা প্রতিষ্ঠান খোঁজার ক্ষেত্রে আসলে এমন প্রতিষ্ঠানই খোঁজা উচিত যে প্রতিষ্ঠানগুলোতে আসলে যারা হচ্ছে আসলে একদম সরাসরি কাজ করে, কারোর সাথে ভায়া হয়ে যেন কাজ না করে, ঠিক আছে। তো এইটা হচ্ছে দেখার বিষয়, ইম্পর্টেন্ট আর কি। তো সেই ক্ষেত্রে ওই লিস্টের যে 86টা বা 78টা বা বাড়তেছে হয়তো বা, সো সেই ক্ষেত্রে প্রত্যেক মাসে বা 2 মাস পর পর হয়তো বা লিস্টটা আপডেট করে। তো ওই আপডেটেড লিস্টটা দেখে যারা কাজ করে তাদের সাথে আসলে কমিউনিকেট করা উচিত, এই আর কি হচ্ছে। আচ্ছা, এই জায়গায় প্রসেসিং এর ব্যাপারটা ধরেন শুরু থেকে জাপান আসা পর্যন্ত প্রসেসিং এর ব্যাপারটা যদি আমি সংক্ষেপে আপনারা ব্রিফ করি, ব্যাপারটা তো এমন যে আমি আসলে নিজে প্রথমে ঠিক করলাম যে আমি কেয়ার গিভিং অথবা কনস্ট্রাকশন যে কোনো একটা সেক্টরে আমি যাইতে চাই, ধরেন আমি ধরলাম এগ্রিকালচার আমি যাইতে চাই। একটু হচ্ছে আমি ইন্টারাপ্ট করি, সেই ক্ষেত্রে আমার মানে আমি যদি বলো যে আমার সাজেস্ট করতে, আমি সাজেস্ট করব যে একটা ট্র্যাকে না ট্রাই করে 2-3টা ট্র্যাকে হচ্ছে ট্রাই এটা কি একসাথে করা সম্ভব? হ্যাঁ, পসিবল, ঠিক আছে। যেহেতু মানে বেসিক্যালি হচ্ছে যে এই টিআইটিপির ক্ষেত্রে যেহেতু কোনো সার্টিফিকেট দরকার নাই, ঠিক আছে, স্কিল আছে কিনা সেটা। তো এখন কথা হচ্ছে যে আমি জাপানিজ ভাষা শিখতেছি, ঠিক আছে, বা জাপানিজ ভাষা আমি পারি, তা জাপানিজ ভাষা পারি বলেই যে আমার চাইনিজ, কোরিয়ান বা হচ্ছে ফ্রেঞ্চ আমি শিখতে পারবো না, বিষয়টা কিন্তু এরকম না। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি আপনি এটা বলতে চাইতেছেন যে আমরা যে একটু আগে 14টা সেক্টরের কথা বললাম, ধরেন আমার ইন্টারেস্ট আছে কেয়ার গিভিং এ, হ্যাঁ, তাহলে কেয়ার গিভিং এর যে কোর্সটা আছে আমি এই জায়গায় ইনভলভ থাকলাম, ক্লাস করলাম, আমি আবার শিপ বিল্ডিং এর যে সেক্টরটা আছে এই ব্যাপারটা আমি নলেজ গ্যাদার করলাম। মানে আমি আবার একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে কি যে টিআইটিপির ক্ষেত্রে নলেজটা দরকার খুব সীমিত, কাইন্ড অফ আমার শিপ বিল্ডিং এর জন্য যে ইনস্ট্রুমেন্ট গুলা লাগে সেই ইনস্ট্রুমেন্ট গুলার নাম, ঠিক আছে, আমার হচ্ছে টিআইটিপির ক্ষেত্রে যে নলেজটা দরকার আর কি, সেই ইনস্ট্রুমেন্ট গুলা কোন ইনস্ট্রুমেন্ট কিভাবে কাজ করে, ঠিক আছে, বা আমার শিপ বিল্ডিং এর ক্ষেত্রে হয়তো বা বড় একটা ইয়া আছে, ইস্পাতের শীট আছে, এই শীটটা আমার কাটতে হবে, ওয়েল্ডিং করতে হবে, একটা নির্দিষ্ট শেপ বানাইতে হবে, সেই শেপ বানায় তারপরে একটা জায়গায় জোড়া লাগাইতে হবে, ওয়েল্ডিং করতে হবে, ঠিক আছে। সো এই কাজটা করার জন্য আমার কি কি জিনিস লাগে, ঠিক আছে, শুধুমাত্র এইটুকু নলেজ থাকলেই হবে, ঠিক আছে। কারণ যারা টিআইটিপিতে মেইনলি হচ্ছে উকেইরে কি কাজ, তারাও জানে যে টিআইটিপির ক্ষেত্রে রিকোয়ারমেন্ট কম, তারা বেসিক লেভেলের জাপানিজ কমিউনিকেট করার জন্য যেন তারা কোনো একটা ইনস্ট্রাকশন দিলে সেই ইনস্ট্রাকশনটা মানতে পারবে, এরকম লেভেলের কমিউনিকেশন এবং ইনস্ট্রুমেন্টগুলোর নাম, ঠিক আছে, সেই ইনস্ট্রুমেন্টগুলোর নাম জানলে হলো। সো এই ক্ষেত্রে কিন্তু টিআইটিপির এই নলেজটা গেইন করা কিন্তু খুব বেশি কঠিন কাজ না, ঠিক আছে। সো সেক্ষেত্রে দেখা যাবে কি যে অপরচুনিটি আমার একটা প্রতিষ্ঠান হয়তো অনেকগুলো মানে কুমিয়ার সাথে কাজ করে, ঠিক আছে, অপরচুনিটিস কোন সেক্টরে আসবে সেটা তো আমরা জানি না, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে 2-3টা জায়গায় যদি আমি নলেজ গেইন করে রাখি, ঠিক আছে, তাহলে যেটা আমার অপরচুনিটি আগে আসলো বা যে অপরচুনিটি আমার ভালো হইলো সেটা আমি গ্র্যাব করলাম, ঠিক আছে, এই অপরচুনিটিটা থাকে আর কি। সো এই জন্য বলা যে শুধুমাত্র একটা নলেজ না, 2-3টা নলেজ গেইন করা বেটার। আচ্ছা, এবার যেখানে ছিলাম আমরা যে হচ্ছে তাহলে আমাদের মানে সাম আপ করতেছিলাম আমরা যে তাহলে কি কি কাজ করতে হবে টিআইটিপিতে আসতে হলে, ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, এই স্কিল ট্রেনিংটা হচ্ছে নিতে হবে খুব বেসিক লেভেলের, এগুলার বই অ্যাভেলেবেল আপনারা নীল খেতেই পাবেন, অথবা যদি কোনো প্রতিষ্ঠানের আন্ডারে থাকেন প্রতিষ্ঠান থেকেও পাবেন, অথবা ইন্টারনেটেও বিভিন্ন সোর্সে হয়তো বা পাওয়া যেতে পারে, ঠিক আছে। সো ওইখান থেকে জাস্ট বুকিশ নলেজ প্লাস হচ্ছে ওই যেই প্রতিষ্ঠানে আপনি যাবেন সেই প্রতিষ্ঠানে যদি ট্রেনিং করানোর জায়গা থাকে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তারাও ডেফিনেটলি আপনাদের ইন্টারভিউর আগে ওই জিনিসটা ট্রেন আপ করে দিবে, ঠিক আছে। আচ্ছা, এরপরের ব্যাপারটা হলো যে আসলে টিআইটিপি এইটা কি আমার অন্যান্য, যেহেতু আমার টিআইটিপি আছে, এসএসডব্লিউ আছে, স্টুডেন্ট ভিসা আছে, আরো অনেক বিষয় বিজনেস ভিসা ক্যাটাগরি আছে, মূলত বা ধরেন 3টা ক্যাটাগরির কথা যদি বলি, টিআইটিপি, এসএসডব্লিউ এবং ইন্টারন্যাশনাল জব ভিসা, এই 3টার মধ্যে আমি টিআইটিপি কেন বাইসা নেব? টিআইটিপি বাইসা নেওয়ার আসলে যদি সুযোগ থাকে
যেমন আমি আমার দেখা একজনরে দেখছি যার স্টুডেন্ট ভিসায় আসার সুযোগ আছে, কিন্তু সে আসলে স্টুডেন্ট ভিসায় আসার জন্য তার যে ফিনান্সিয়াল ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া তার মিট করে না, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই সে বাধ্য হয়ে স্টুডেন্ট ভিসা আসার যোগ্যতা থাকার পরেও টিআইটিপিতে আসছে। তো টিআইটিপিতে আসার প্রথম বেনিফিট হচ্ছে টিআইটিপিতে খরচ লাগে কম, ঠিক আছে। আচ্ছা, আপনি খরচের কথা যেহেতু বলছেন, তাহলে এই জায়গায় টিআইটিপিতে আচ্ছা আরো রিজন গুলা বলি, হ্যাঁ বলেন, তারপরে আসি। ওকে ডান। আরো রিজন হচ্ছে যোগ্যতা। যেমন স্টুডেন্ট ভিসা আসতে হলে কারো একজনের মিনিমাম ইন্টারমিডিয়েট লেভেলে বাংলাদেশ থেকে ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করে আসতে হবে, ঠিক আছে। সো ইন্টারমিডিয়েট লেভেল যাদের কমপ্লিট নাই কিন্তু জাপানে আসতে চায়, ঠিক আছে, তাদের ক্ষেত্রে টিআইটিপি, ঠিক আছে, গেল। এরপরে হচ্ছে আরো যে বিষয় সেটা হচ্ছে যে একটা গেল ফিনান্সিয়াল ইস্যু, একটা গেল হচ্ছে ল্যাঙ্গুয়েজের যোগ্যতা, সরি ল্যাঙ্গুয়েজ না, একাডেমিক যোগ্যতা, ঠিক আছে। সো আর থার্ড অফ অল, অনেক স্টুডেন্ট আছে যারা স্টুডেন্ট ভিসায় আসার জন্য একবার ট্রাই করছে, রিজেক্ট হয়েছে, এমন ইস্যুতে রিজেক্ট হয়েছে যে ইস্যুতে আসলে রিকভার করা পসিবল না, বা পরবর্তীতে স্টুডেন্ট ভিসা আবার অ্যাপ্লাই করলেও রিজেক্ট হওয়ার সুযোগ আছে। তারাও অনেক সময় টিআইটিপিটারে সিলেক্ট করে যে যাক আমার জাপানে যাওয়াটা হচ্ছে মুকুতে কি, এবং জাপানে যাওয়ার পরে টিআইটিপিতে আমি 3 বছর থাকার পরে আমি আবার এসএসডব্লিউ তে কনভার্ট করতে পারতেছি। এসএসডব্লিউ আমি যদি ঠিকমতো ভালোভাবে কাজ করি তাহলে আমি জব ভিসাতে কনভার্ট করতে মানে পারতেছি। সো আলটিমেট গোল আমার যেহেতু ফুল টাইম জব ভিসা, ঠিক আছে, লং টাইম থাকা, লং টাইম থাকা, ঠিক আছে, জাপানে আসা। সো সেই ক্ষেত্রে তারা দেখা যায় কি যে স্টুডেন্ট ভিসাটা সিলেক্ট মানে হয়তোবা হয় নাই কোনো কারণে, সো অল্টারনেটিভ ওয়ে হিসাবে টিআইটিপিতে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় ফিনান্সিয়াল ব্যাপারটা যদি আমাদের একটু ক্লিয়ার করতেন, যে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত যে ভাষা শেখা, স্কিল শেখা, এরপরেও একটা এজেন্সির মাধ্যমে আসলে এটার খরচ বড়, আবার বিএপিএস এই জায়গায় ফাইল টাইল হাবিজাবি মিলে মোটামুটি এভারেজে কোন খাতে কত খরচ হইতে পারে, এটা একটা ধারণা দেন। আচ্ছা, কেউ যদি টিআইটিপিতে আসতে চায়, টিআইটিপিতে এটা কোম্পানি বেসিসে ভ্যারি করে, ঠিক আছে। সো কথা হয়েছে যে প্রথমত টিআইটিপিতে হচ্ছে গভর্নমেন্টের কোনো অফিসিয়ালি কোনো খরচ নাই, ঠিক আছে। সো সেক্ষেত্রে কারণ জাপানের একটা কোম্পানিতে আপনারা জেনে থাকবেন যে জাপানে হচ্ছে মানুষ হচ্ছে লো গ্রোথ, ঠিক আছে, মানে হচ্ছে ইয়াং জেনারেশন কম, বয়স্ক মানুষ বেশি। সো কিন্তু জাপানের কোম্পানিগুলা কিন্তু হচ্ছে গ্রোয়িং, ঠিক আছে। তো জাপানের কোম্পানিগুলা যেহেতু গ্রোয়িং, তাদের এমপ্লয়ি দরকার, কিন্তু তাদের যে এমপ্লয়ি নিবে সেরকম সুইটেবল এমপ্লয়ি বেস জাপানিজদের দিয়ে কভার হচ্ছে না, যেহেতু জাপানিজে হচ্ছে বয়স্ক মানুষের সংখ্যা বেশি, ইয়াং জেনারেশন কম। তো এইটা একটা বিষয়। আর দ্বিতীয় কথা, সত্যি কথা বলতে হচ্ছে টিআইটিপি হচ্ছে মানে লো কস্ট লেবার, ঠিক আছে। সো লো কস্ট লেবার পাইতেছে, সো দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে কি পারফেক্ট লাইট ওকে, হ্যাঁ ওকে, আচ্ছা, দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে কি যে এই জন্য টিআইটিপি হচ্ছে জাপান মানে জাপানের কোম্পানিগুলো গভর্নমেন্টের থ্রুতে বাংলাদেশ থেকে রিকোয়েস্ট করে মানুষজন আনতেছে। তো এই জন্য খুবই কম খরচ, ঠিক আছে। বাট তারপরেও আমাদের বেশ কিছু খরচ যদি আমরা হচ্ছে আইডেন্টিফাই করি, সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ শেখা, তারপরে ট্রেনিং শেখা, মানে ট্রেনিং করানো আর কি, যে স্কিলের উপরে এজেন্সির একটা চার্জ, এজেন্সির একটা সার্ভিস চার্জ, তারপরে বাংলাদেশে এলওআর একটা ডকুমেন্ট লাগে, লেটার অফ রিকমেন্ডেশন, এটা হচ্ছে বাংলাদেশের কর্ম কমিশন বা বিএমইটি থেকে আনতে হয়। এখন ইউজুয়ালি বিএমইটি থেকে এটা ফ্রিতে দেওয়ার কথা, কিন্তু আমরা তো জানি যে আমাদের দেশ হচ্ছে সোনার বাংলাদেশ, করাপশন একটা বিষয় আছে। সো দেখা যায় কি যে এই এলওআরটা বের করতে বেশ কিছু টাকা পয়সা লাগে। তো সবকিছু মিলায়া আমরা যদি হচ্ছে বলি যে কত খরচ লাগে, 2.5 থেকে 3 লাখ টাকা যদি হচ্ছে কেউ মানে ডিমান্ড করে, এটা ওকে, মানে মোটামুটি সহনশীল। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে এখন কথা হচ্ছে আমরা বাঙালিরাও খারাপ আছি। আমরা বাঙালিরা কেন খারাপ ভাই? আমি 2.5 থেকে 3 লাখ না, আমি আপনার 6 লাখ টাকা দিব, ঠিক আছে, আপনি আমার তাড়াতাড়ি নিয়ে দেন, ঠিক আছে। এই জাপান তোর বাপের দেশ। এখন কথা হচ্ছে কি যে এই সুযোগটা অনেকে দেয় বলেই অনেক এজেন্সি এই সুযোগটা পায়, ঠিক আছে। সো সেক্ষেত্রে যে যদি ব্রেকডাউন হয় বা যদি হচ্ছে আমরা একদম আসলেই কতটুকু খরচ লাগে যদি বলি, তাহলে 2.5-3 লাখের বেশি লাগার কথা না, ঠিক আছে। আচ্ছা, খরচের ব্যাপার যেহেতু বললেন, এই স্যালারির ব্যাপারটা আমরা একটু শেয়ার করতে পারি, যে আসলে ধরেন এই এক একটা সেক্টর ভিত্তিক, এক একটা কোম্পানি ভিত্তিক কত ঘন্টা কাজ করতে আছে, এর উপরে তো আসলে স্যালারিগুলো ডিপেন্ড করে। এরপরেও এভারেজে যদি আমরা একটা স্যালারি ধরতে চাই, তো এই ক্ষেত্রে মোটামুটি টিআইটিপি শুরু কত থেকে হয়, এবং ও লং টাইম যদি থাকে, ধরেন 3 বছর পরে ও 3 বছর বা
5 বছর পর্যন্ত ম্যাক্সিমাম পর্যন্ত যদি করা যায়, টিআইটিপি ভিসাতে ম্যাক্সিমাম স্যালারি রেঞ্জ কত আগাইতে পারে? আচ্ছা, এখন টিআইটিপির ক্যাটাগরির উপরে ডেফিনেটলি ডিপেন্ড করে, ঠিক আছে? যেমন আমরা যদি বলি যে নার্সিং বা কেয়ার গিভিং ইজ কাইন্ড অফ অড জব, ঠিক আছে? কারণ হয়তো ওল্ড এজ হোমে কাজ পড়লো, হয়তো হসপিটালে কাজ পড়লো, পেশেন্টদের হচ্ছে অনেক কিছুই মানে মলমূত্র পরিষ্কার করা টরা, বা দেখা যায় ওল্ড এজ হোমে যদি কারো কাজ পড়ে, সেক্ষেত্রে ওল্ড এজ হোমে বয়স্ক জাপানিজ যারা আছে, ঠিক আছে? তো মেইনলি এটা উইদাউট নো অফেন্স, আবার সবাই একরকমও না, কিন্তু বয়স্ক জাপানিজরা খুব রকচটা হয়, ঠিক আছে? সো মানে এটারও হয়তো বা রিজন যদি আমরা বলি যে তারা নিঃসঙ্গ জীবনযাপন করে, বা একটা সময় পরে দেখা যায় কি যে এই জিনিসগুলো ডিপ্রেশনে কাজ করে। আবার অনেক জাপানিজ আছে যারা হচ্ছে ফরেনারদের ওইভাবে মানে ভালোভাবে দেখে না, ঠিক আছে? তারা মনে করে যে তাদের দেশটা সুন্দর দেশ, ফরেনাররা আইসা নষ্ট করতেছে, বা যে রাইটটা তাদের পাওয়ার কথা গভর্নমেন্ট থেকে, আরো বেনিফিট তারা পাইতো যদি ফরেনাররা না থাকতো। তো এরকম অনেক ধরনের মানুষ আছে, তো তাদের সাথে ডিল করে যখন কাজ করতে হয় কাজটা কঠিন। তো ওই কাজগুলোতে দেখা যায় কি যে স্যালারি একটু ভালো রেঞ্জের থাকে। আবার কনস্ট্রাকশন লেভেলে যেহেতু মানে ফিজিক্যাল অনেক বেশি হচ্ছে প্রেশার আছে কনস্ট্রাকশন রিলেটেড কাজে, এই কাজে হচ্ছে স্যালারি ভালো, ঠিক আছে? রেদার ফুড প্রসেসিং, ওই ক্ষেত্রে শরীরের উপরে প্রেশার কম, তো ওই ক্ষেত্রে স্যালারি হয়তো বা একটু কম। তো এইরকম করে কোম্পানি বা হচ্ছে ফিল্ড বেসিসে হচ্ছে স্যালারি আপ ডাউন হইতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যদি অ্যাভারেজ ধরি, অ্যাভারেজে হচ্ছে 15 থেকে 20 মানের মধ্যে স্যালারি রেঞ্জটা ইনিশিয়াল লেভেলে থাকে। এখন এই 15 থেকে 20 মান জাপানের হচ্ছে আপনার যে কোনো জবের ক্ষেত্রেই আপনি যখন স্যালারি শুনতেছেন 15 থেকে 20 মান, মানে হচ্ছে 1.5 লাখ থেকে 2 লাখ ইয়েন, ঠিক আছে? এখন এই 1.5 লাখ থেকে 2 লাখ ইয়েনই কিন্তু আপনি হাতে পাবেন না, ঠিক আছে? এটা কিন্তু জাপানের জবের ক্ষেত্রে বড় একটা মানে কি বলে অনেক নেগেটিভ সাইড, এবং অনেকে এই জিনিসটা মানে বুঝতে পারে না যে ঘটনা কি, ঠিক আছে? কারণ হচ্ছে এর মধ্যে আপনার হেলথ ইন্স্যুরেন্সের টাকা কাটবে আপনার স্যালারি থেকে, আপনার বাসা ভাড়া কাটবে, আপনার আরো ধরনের কাজের ক্ষেত্রে, যেমন আপনি যদি কনস্ট্রাকশনের কাজ করেন সেক্ষেত্রে আরো আলাদা একটা ইন্স্যুরেন্স আছে, ঠিক আছে? যে আপনি যদি কনস্ট্রাকশনের কাজ করতে যেয়ে যদি আপনি কোনো ইনজুরি হন, সেক্ষেত্রে একটা ইন্স্যুরেন্স আপনি পাবেন, ঠিক আছে? তো এই ধরনের অনেক ধরনের ইন্স্যুরেন্স আছে। তারপরে হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স আছে, ঠিক আছে? তো এইগুলা কেটে তারপরে হচ্ছে যদি বলি 15 মান থেকে এগুলা কেটে হয়তো বা 12 মান 1,20,000-এর মতো থাকবে। আর যদি বেশি রেঞ্জ ধরি 20 মান, তাহলে 20 মান যদি হয় তাহলে সেক্ষেত্রে কেটে হয়তো 16-17 মান থাকবে। এর মধ্যে ডিপেন্ড করে যে আপনার কোম্পানির সাথে আপনার চুক্তিটা কিরকম হলো। যেমন কোম্পানি হচ্ছে আপনার হোস্টেল দিবে, এখন এই হোস্টেলের পুরা কস্ট কি কোম্পানি বিয়ার করবে নাকি 50% বিয়ার করবে, ঠিক আছে? এটা ডিপেন্ড করে হচ্ছে যে আপনি যখন হচ্ছে কন্ট্রাক্ট পেপারটা সাইন করতেছেন, সেই কন্ট্রাক্ট পেপারে বেসিক স্যালারিটা আপনার হচ্ছে মেনশন থাকবে, কি কি ডিডাকশন হবে সেটাও মেনশন থাকবে। আচ্ছা, এবার জাপানের যদি হচ্ছে আমি রোদো রোদো মানে মানে হচ্ছে কর্ম কমিশন বা মানে কাজের যে রুলস রেগুলেশনস আছে সেই অনুযায়ী যদি বলি, সেই অনুযায়ী বলতে গেলে আপনার যদি কাজের সময়ের যে সময় হচ্ছে আপনার ডিসাইডেড, সেই সময়ের বাইরে যদি আপনাকে কাজ করায়, সেক্ষেত্রে আপনার ওভারটাইমের ক্ষেত্রে আপনার নর্মাল যে বেসিক স্যালারি ওর থেকে স্যালারি বাড়বে। যেমন নর্মালি যদি 1,000 টাকা স্যালারি হয়, ঠিক আছে, যদি কেউ ওভারটাইম করে, ওয়ার্কিং ডে ওভারটাইম, ঠিক আছে, সে ফর এক্সাম্পল মঙ্গলবার আপনার ওয়ার্কিং ডে, তো মঙ্গলবারের 6টা পর্যন্ত কাজ করার কথা, আপনি 8টা পর্যন্ত কাজ করতেছেন, এই যে লাস্ট 2 ঘন্টার স্যালারি 1,000-এর জায়গায় 1,025 করে হবে, ঠিক আছে? সো সেক্ষেত্রে 1,1250 হবে, ঠিক আছে? কারণ হচ্ছে 25% আপ। আচ্ছা, আপনি যদি আপনার নরমালি কন্ট্রাক্ট পেপারে আপনার শনি রবি হচ্ছে হলিডে, শনি রবি যদি কোম্পানির কাজের জন্য আপনাকে কাজ করায়, সেক্ষেত্রে 35% আপনি পাবেন, ঠিক আছে? যদি শনি রবিবার হচ্ছে আপনারা ওভারটাইম করায়, 6টার পরে কাজ করায়, সেক্ষেত্রে 50% পাবেন, ঠিক আছে? তো এরকম হচ্ছে ছুটির দিনের হিসাব অনুযায়ী বা হচ্ছে আপনার ওভারটাইম যেই সময়টায় করতেছেন সেই সময়টা কোন সময়, সেটার উপরে বেস করে ওভারটাইম পাওয়া যাবে, বা হচ্ছে হলিডে ওয়েজেস পাওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত যারা শুনছে এরা মোটামুটি বেশ একটা ভালো ধারণা পাইছে আপনার স্টেপ বাই স্টেপ, বা কি কি সেক্টর আছে, কোন সেক্টরে কেমন খরচ হইতে পারে, বা স্যালারি কেমন। তো এই জায়গায় যে স্যালারি ইনক্রিমেন্টের কথা মনে হয়েছিল, ঠিক আছে? তো স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে অ্যাজ পার কোম্পানি, স্যালারি ইনক্রিমেন্ট এবং বোনাস, এই দুইটা হচ্ছে আপনার যে কন্ট্রাক্ট পেপার থাকবে, ডেফিনেটলি কন্ট্রাক্ট পেপারের মধ্যে ওই জিনিসগুলো উল্লেখ থাকবে সুন্দর করে। তবে সেক্ষেত্রে যে 15 মান দিয়ে হচ্ছে ঢুকলো,
দেখা যায় কি যে 3 বছর পর তার স্যালারি লাইক 18 মান 20 মান, ঠিক আছে, এরকম হয় আর কি। হ্যাঁ, সো মানে প্রত্যেক বছরে অ্যাপ্রক্সিমেটলি 1-1.5 মান করে পার মান্থ স্যালারি হচ্ছে ইনক্রিজ হয়, ঠিক আছে। তো এটা একদম বেসিক। তারপরে কোম্পানির উপরে ডিপেন্ড করে আর কি, কোম্পানির প্রফিট লসের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে, অনেক কিছু আছে আর কি ফ্যাক্টর। আচ্ছা, এই জায়গায় যেহেতু ওর যে কোনো একটা স্কিল মানে ও খুব পারদর্শী ব্যাপারটা লাগতাছে না, আবার ওর যদি স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা করি, এই ক্ষেত্রে কোম্পানির উপরে রিকোয়ারমেন্ট অধিকাংশ ক্ষেত্রে এটা আসলে ম্যাটার করে না। কিন্তু এই জায়গায় মোটামুটি যেই ব্যাপারটা আপনার ও ফোকাস দিতে পারে এটা হলো জাপানি ভাষা। এই জায়গায় জেএফটি বেসিক অথবা N5 বা N4 বললেও এই জায়গায় ভাষার লেভেলটা ও কোন লেভেল পর্যন্ত যদি পইরা আসে, দেখা গেল জবের সেক্টরে ও বেটার করতে পারবে, অথবা পরবর্তীতে SSW1 অথবা SSW2 বিষয়ে যদি ইন ফিউচারে যাইতে চায় বেনিফিট পাবে। তো এই ক্ষেত্রে ভাষার গুরুত্বটা আপনি কিভাবে দেখেন? আচ্ছা, জাপানিজ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যে কাইন্ড অফ হচ্ছে মানে আপনি যত শিখবেন লস নাই, ঠিক আছে। সো মানে যদি আমরা মিনিমাম লেভেল বলি, মিনিমাম লেভেল N5 এই কারণে যে আপনি যখন টিআইটিপিতে আসবেন তখন আপনার তো হচ্ছে কাজ করা লাগবে, রাইট? যেহেতু টিআইটিপি হচ্ছে টেকনিক্যাল ইন্টার্ন প্রোগ্রাম, আপনি কাজ শিখতেই আসবেন। আপনার যদিও রিকোয়ারমেন্ট নাই এম্বাসির বা হচ্ছে গভর্নমেন্টের এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট নাই, তারপরও আপনি যত ভালো শিখে আসবেন আপনার জন্য তত বেটার, ঠিক আছে। আর আরেকটা বিষয় যেটা, যে আপনি তো টিআইটিপিতে যদি আসেন সেক্ষেত্রে নর্মালি টিআইটিপির কন্ট্রাক্ট হয় 3 বছরের, কোনো কোনো কোম্পানি কোনো কোনো ট্রেডের ক্ষেত্রে 5 বছর, ঠিক আছে। সো এই 3 বছর বা 5 বছরের মধ্যে আমরা অনেক সময় অনেক এজেন্সি বলে আরে N5 কমপ্লিট করে যাও, বা ল্যাঙ্গুয়েজ ওরকম লাগে না যেহেতু টিআইটিপিতে, মোটামুটি পড়া যাও, যা কাজ করতে করতে শিখবা। ভাই সত্যি কথা বলতে হচ্ছে টিআইটিপিতে যারা আসে তাদের কাজ বলতে কিন্তু জাপানিজদের কোনো ফাঁকিবাজি নাই। মানে আপনার সকাল থেকে কাজ শুরু হলো, আপনার যেই নির্দিষ্ট সময়ে ব্রেক, ওই নির্দিষ্ট সময়ে ব্রেক পাবেন, এবং এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যখন বাসায় যাবেন, বাসায় যে রান্না বান্না, খাওয়া দাওয়া, বাজার সদাই, ঠিক আছে, করে টোরে তারপরে হচ্ছে ফ্যামিলির সাথে কিছু টাইম দেওয়া লাগে। সবকিছু করার পরে পড়াশোনা করার সুযোগ খুব কম। সো এই জন্য কারো যদি টিআইটিপি কনফার্ম হয়ে যায়, আমার যে কোম্পানি কনফার্ম, বাকি প্রসেসিং হয়তো 3-4 মাস সময় লাগবে, ঠিক আছে। ওই সময়ে নিজেরে প্রিপেয়ার করা অ্যাজ মাচ অ্যাজ পসিবল, ঠিক আছে। যদি পারা যায় N4 লেভেল কমপ্লিট করে আসা, N5 N4 লেভেল কমপ্লিট করা, এটা তো আছেই বুকিশ, ঠিক আছে। বাট বুকিশ কথাবার্তার বাইরেও ডেইলি লাইফ কমিউনিকেশন থেকে শুরু করে সবকিছুই যদি হচ্ছে আপনারা অ্যাজ মাচ অ্যাজ পসিবল বাংলাদেশ থেকে কইরা আসেন তাহলে ভালো। কারণ এখানে আসার পরে কাজ শুরু করার পরে আপনারা ল্যাঙ্গুয়েজ পড়ার সময় পাবেন না। এবং আমার পরিচিত বেশ কয়েকজন আছে যারা হচ্ছে বেসিক্যালি N4 কমপ্লিট করে নাই, মানে N4 এর ট্রাই করতেছে, পরীক্ষা দিতেছে। এখন পরীক্ষা দিলে হবে কি যদি পড়াশোনার সুযোগ না পায়, ঠিক আছে। সো N4 পরীক্ষা দিতেছে, এটা হচ্ছে তারা টিআইটিপি তে আছে, এসএসডব্লিউ তে যাওয়ার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে পরবর্তীতে এসএসডব্লিউ তে আপনারা যারা কনভার্ট করবেন, ঠিক আছে, কারণ যদি আপনি এসএসডব্লিউ তে কনভার্ট না করেন তাহলে কনসিকোয়েন্সেস কি, ঠিক আছে। কনসিকোয়েন্স হচ্ছে যে 3 বছর আপনি যখন টিআইটিপি তে থাকলেন, এসএসডব্লিউ কোনো কোম্পানি ম্যানেজ করতে পারলেন না, বা আপনার যে কোম্পানিতে কাজ করলেন সেই কোম্পানিও আপনার কন্ট্রাক্টটা রিনিউ করে আপনার এসএসডব্লিউ তে কনভার্ট করে দিবে না। ইন দ্যাট কেস আপনার দেশে ফিরে যাওয়া ছাড়া আর কোনো ওয়ে নেই, ঠিক আছে। সো আমরা তো জাপানে যারা আসবো তারা তো লং টাইম থেকে জাপানে থাকবো আর কি, এই প্ল্যান নিয়েই তো আসবো, তাই না। সো ইন দ্যাট কেস দেখা গেল কি যে যদি আমি ওই 3 বছরের মধ্যে N4 3 বছর আমরা 6টা জেএলপিটি পাবো, ঠিক আছে। তো এই 6টা জেএলপিটিতে আমি যদি N4 তুলতে না পারি, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি দেশে ফিরে যাওয়া লাগতেছে। আর এখানে আসার পরে যেহেতু কাজের আপনি অনেক বেশি ইনভলভ হয়ে যাবেন, এবং কাজে ইনভলভ হওয়ার পরে তারপরে হচ্ছে এই নিজের বাজার সদাই, রান্না বান্না, খাওয়া দাওয়া, কাপড় ধোয়া, ঠিক আছে, এই সব কিছু তখন আপনার নিজের করতে হবে। তখন পড়াশোনার সুযোগ খুব কম, ঠিক আছে। খুব বেশি প্যাশন না থাকলে কিন্তু ওইভাবে পড়াশোনা হবে না। এই জন্য আপনার কোম্পানি সিলেক্ট হয়ে গেছে, এই জন্য খুশি হওয়ার কিছু নাই। ইভেন স্টুডেন্টদের ক্ষেত্রেও সেম, যে আমার স্কুল সিলেক্ট হয়ে গেছে, ভালো স্কুলে দিছি, সিওই চলে আসবে, পড়াশোনা বন্ধ, ঠিক আছে। সো ওই রকম এটা করলে যারাই করে তারাই বিপদে পড়বে, এটা মাস্ট, ঠিক আছে। স্টুডেন্টরা বিপদে পড়বে হচ্ছে আরুবাইতো পাইতে, ঠিক আছে, আর যারা টিআইটিপিতে আসবে তারা বিপদে পড়বে পরবর্তীতে এসএসডব্লিউতে যাইতে। সেই ক্ষেত্রে ডেফিনেটলি যতটুকু সময় বাংলাদেশে পাইতেছেন ততটুকু সময় ল্যাঙ্গুয়েজ নিজের মধ্যে যতটুকু ডেভেলপ করা যায় করে আসা উচিত। আমরা যতগুলাই পডকাস্ট বা আড্ডা মারছি প্রত্যেকটাই কিন্তু ভাষা নিয়ে কম বেশি কথা হইছে, প্রত্যেকটাই কিন্তু আমরা ইনশিওর করার চেষ্টা করছি। হ্যাঁ, এটা থাকবেই।
আমরা প্রত্যেকটাই চেষ্টা করতেছি যে ভাই আপনারা আসলে যেই বিষয়তে আসেন, স্টুডেন্ট ভিসা হোক, ওয়ার্ক ভিসা হোক, আপনি ঘুরতে আসেন, আপনার বিজনেস পারপাসে হোক, আপনি যেই পারপাসে যেইটাই থাকুক, আপনি ভাষা শিখেন। হ্যাঁ, এখন আমরা তো আগে যে ভিডিওগুলো দেখছে বা এইটা যেহেতু যে প্রথম শুনছে এ আসলে বুঝতেছে যে ভাষা যদি না শিখি আমার ভোগান্তির কোনো শেষ নাই। এখন এই জায়গায় আমার অন্য একটা পয়েন্ট আছে, যেহেতু জাপানি ভাষা সব থেকে বিশাল একটা পাওয়ারফুল টুল, এইটা যদি না থাকে ওর জীবন মানে মানে পৃথিবীর মধ্যে যদি ও নরক দেখতে চায় তাহলে জাপানি ভাষা না শিখে তুই জাপানি আয়, তাহলে নরক কারে কয় তুই দেখতে পারবি। কিন্তু বিভিন্ন এজেন্সি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যারা আছে, এত একটা গুরুত্বপূর্ণ জিনিস রে, ধরেন বেসিক আমরা যারা মানে বিভিন্ন জায়গায় দেখতে আসি ওরা 15,000 20,000 টাকা কোর্স নিতে আছে, কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে 1,000 2,000 পারলে ফ্রিতেও দেয়। আবার অনেক এমন ফেসবুকে গ্রুপ ট্রুপ আছে যে ভাই আপনি আমাদের কোর্সে ভর্তি হন, ভর্তি হলে আপনাকে আমরা 500 দিব, 1,000 দিব, ফান পারপাসে হলে ব্যাপারটা এমন যে ফ্রিতে শিখাইতেছে। তাহলে এত বড় একটা পাওয়ারফুল টুল যারা ফ্রিতে শিখাইতেছে, এরা আসলে মার্কেটটারে কি নষ্ট করতেছে, এবং যারা ইন ফিউচারে ভাষা শিখতে চাইতেছে অথবা আসবে এদের কি পরিমাণে ক্ষতি করতেছে, এই ব্যাপারটা নিয়ে একটু শেয়ার করেন। না, এটা তো মানে অবশ্যই, কারণ হচ্ছে যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কেউ যদি আসলে ডিপ থেকে শিখতে চায়, ঠিক আছে, তার হচ্ছে 3 মাস নিজের থেকে ইনভেস্ট করতে হবে, ঠিক আছে, মিনিমাম। এখন কথা হয়েছে যে যে ফ্রিতে শিখাইতেছে দেখতে হবে তার কোয়ালিটি কি। যেন আমি সকালবেলা হচ্ছে জেএলপিটি রেজাল্ট পাইলাম যে জেএলপিটি আমি 84 পায় পাস করছি, বিকালে যদি আমি টিচার হয়ে যাই সমস্যা। তাহলে কথা হয়েছে যে আমি 84 পায় পাস করা মানে হচ্ছে গুলি ডাকাতের কাছ থেকে যাওয়া, ঠিক আছে, যে 80-তে পাস বাংলাদেশে, ঠিক আছে, জেএলপিটি N5 এ আমি 84 পাইছি সে ফর এক্সাম্পল, তা কিন্তু আমার সার্টিফিকেট কিন্তু আমি N5 পাস, ঠিক আছে। সো কথা হয়েছে কি যে 180-র পরীক্ষায় আমি 84 পায় যদি আমি নিজের টিচার মনে করি, দুঃখজনক হলেও সত্য যে এরকম টিচারের সংখ্যাই এখন বাংলাদেশে বেশি, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে হচ্ছে ডেফিনেটলি আমার কাছ থেকে আমি যাদের শিখাবো তারা ভালো কিছু শিখবে না, ঠিক আছে। নো অফেন্স কোনো এজেন্সি বা প্রতিষ্ঠানের প্রতি হচ্ছে এটা, মানে আমরা অফেন্সিভ কোনো কিছু না বলি, মানে আমাদের চিন্তাগুলো শেয়ার করতে আছি। এক একজনের হচ্ছে আসলে কি বলে ফোকাস এক এক রকম আলাদা। হ্যাঁ, সো সেক্ষেত্রে আর এমন হইতেও পারে যে যে 84 পাইছে যার কথা বলছি সে আসলে ভালো জানে পরীক্ষার সময় কোনো কারণে তার মতিভ্রম হয়েছে, দেখা দিতে পারে নাই। তা যাই হোক, এখন কথা হয়েছে কি যে ভাই সস্তার 3 অবস্থা, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। তো কথা হচ্ছে যে যে আপনার ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, যদি কোনো প্রতিষ্ঠান না হয়ে ব্যক্তিগতভাবে কেউ বলে যে ভাই আমি নিজেও শিখতে চাইতেছি, কিন্তু আমি যে একটা টপিক আমি লেসন 15 পর্যন্ত ভালো করে বুঝি, আপনারা আমি লেসন 1 থেকে 15 পর্যন্ত বুঝাবো, ঠিক আছে, ফ্রি অফ কস্টে, ঠিক আছে, অথবা আপনার আমি স্বল্প মানে নামমাত্র কিছু একটা মূল্য নিলাম, ঠিক আছে, আমার নিজের প্র্যাকটিসের জন্য আমি এটা করব, ঠিক আছে, এরকম যদি কেউ বলে দ্যাট ইজ ওকে, ঠিক আছে। বাট যদি আপনি প্রাতিষ্ঠানিকভাবে হচ্ছে একটা ইয়ার জন্য যদি বলেন, যে কোনো একটা আপনি পারপাসের জন্য বলেন, সে ফর এক্সাম্পল যে আপনি ল্যাঙ্গুয়েজটা আসলেই শিখে আসলে একটা সার্টিফিকেট নিয়ে জাপানে আসা হোক, বাংলাদেশে জাপানিজ ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোনো জব করবেন, ইন্টারপ্রিটেশন করবেন, ওইরকম যদি হয় তাহলে ডেফিনেটলি ট্রাস্টেড জায়গা থেকে আপনি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং করেন বা ফাইল প্রসেসিং যদি করেন, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি তাদেরকে প্রশ্ন করেন। আমার কথা হচ্ছে যে যদি কোনো এজেন্সি আপনার প্রশ্নের উত্তর দিতে সে হচ্ছে ডিনাই করে, তার মধ্যেই ঘাপলাস, ঠিক আছে। তো এটা হচ্ছে মেইন সব কথার এক কথা, ঠিক আছে। তা আপনি সিচুয়েশন জানেন, কারণ এখন আমরা যখন আসছি তখন আমরা কিছুই বেসিক্যালি রিসার্চ করি নাই, ঠিক আছে। আমি আমার প্রতিষ্ঠানের যে হেড ছিল উনি আমাকে যে স্কুলের কথা বলছে, ঠিক আছে, তো ওই স্কুলে হচ্ছে আমি উইদাউট এনি কোয়েশ্চেন আমি বলছি ভাই আপনি যেটা ভালো মনে করেন, ঠিক আছে, আমি চলে আসছি। এটা আমাদের ল্যাকিংস ছিল, কিন্তু এখনকার যারা ছেলে মেয়ে আসতেছে তারা অনেক আপডেটেড এবং তারা অনেক কিছু জেনে তারপরে জাপানে আসতে চায়, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে ডেফিনেটলি যে প্রতিষ্ঠানে আপনারা যাবেন সেই প্রতিষ্ঠানে কোয়েশ্চেন করবেন যে হচ্ছে আমার ফাইলটা এই সিচুয়েশন হলে কি হবে, আমার ফাইলটা এই সিচুয়েশন হলে কি হবে। যদি কোনো প্রতিষ্ঠান কোয়েশ্চেনের আনসার দিতে হচ্ছে ডিনাই করে, ঠিক আছে, তাদের মধ্যেই ঘাপলাস। এখন সেটা যেই পারপাসে হোক, টিআইটিপি হোক, এসএসডব্লিউ হোক, স্টুডেন্ট ভিসায় হোক, ঠিক আছে, যেই পারপাসেই হোক, যদি আপনার কোয়েশ্চেনের কোয়েরি, অবশ্য কোয়েশ্চেন আপনার ভ্যালিড কোয়েশ্চেন থাকতে হবে, ঠিক আছে। তো ভ্যালিড কোয়েশ্চেন যদি ডিনাই করে আনসার দিতে, তাহলে তাদের মধ্যে ঘাপলা আছে।
এই হচ্ছে বিষয়। আচ্ছা, ভাষা নিয়ে আমি আমার জায়গা থেকে আরো কয়েকটা পয়েন্ট আমি শেয়ার করি। স্টুডেন্ট বিষয়ে আমরা যখন আসি, 1.5 বছর হোক অথবা 2 বছরের যেই কোর্সে আসুক, হুম প্রথম 1 বছর কিন্তু অধিকাংশ স্কুলগুলা N4 পর্যন্ত কমপ্লিট করায়। হুম কিন্তু 1 বছরের টিউশন ফি আমরা যদি মিনিমামও ধরি, ধরেন 6 লাখ জাপানি সিয়ান, হুম একবারে মিনিমাম। হুম হুম তো 6 লাখ দিয়া আমরা জাপানে এসে শিখতে আসি N4 পর্যন্ত। হুম কিন্তু বাংলাদেশে বৈশা যদি N5 এবং 4 দুইটার কোর্স ফি কেউ যদি আমাদের 30,000 টাকাও দেয়, তখন আমাদের গায়ে লাগে। 30,000 টাকা গায়ে লাগে, কিন্তু এখানে আমাদের 6 লাখ টাকা দিতে গায়ে লাগে না। এটা কিন্তু আসলে একটা ঝামেলা। হুম যে ভাই, এই গেল একটা পয়েন্ট। আর অন্য একটা পয়েন্ট হইলো, ধরেন এইটা যেহেতু একটা বিদেশি ভাষা, আমরা জীবনেও শুনি নাই এটা। হুম আপনার ইংলিশও না, হিন্দিও না, বা এই যে কোরিয়ান টোরিয়ান মুভি টিউবেও না যে হয়তো বা জীবনে কোনো একবার হুম কিছু না হুম কিছু শুনছি। যেহেতু একবারে নতুন, এটা আবার কাঞ্জি নামের একটা জিনিস আছে, যেটার চেহারা খুবই বিশ্রী, শেখাটা খুবই টাফ। এই ক্ষেত্রে ধরেন আপনি কোনো একটা 3,000 টাকার কোর্সে ভর্তি হইলেন, মানে এ যদি আসলে শিক্ষক হিসাবে ভালো হয়, বোঝানোর স্টাইল ভালো হয়, আমি এর সম্মান জানাইতাছি। কিন্তু এমন কেউ যদি আপনার 3,000 টাকা দিয়ে কোর্সে ভর্তি করায়, এ আপনারা শিখাইতে পারলো না, বা আপনি কোশ্চেন করলেন, আপনার জিনিসটা এক্সপ্লেন হুম করতে পারলো না। একই তো ভাষাটা কঠিন। এর পরবর্তীতে যখন আপনি এক জায়গা থেকে ধরেন পারতাছে না, ভাল লাগতাছে না, মানে তখন যে আপনি এমন একটা ফ্যাসাংয়ের মধ্যে পড়বেন যে ধুর, এই ভাষা আমার দ্বারা শিখা আর হইব হবে না। না, কিমোচিটা এই কারণে থাকবে না হ্যাঁ, আর কি। এই কারণে আমার মনে হয় যে ভাই, আপনি আপনার কোর্স ফি যদি বিভিন্ন জায়গায় বেশি হোক বা কম হোক, এটা আপনি যাচাই বাছাই কইরা এর আসলে সার্ভিসটা দিবে, যে আপনি যে ভাষা শেখার যে সার্ভিসটা, হুম হুম এইটা আসলে প্রোভাইড করতে পারে কিনা, এইটা আপনি যাচাই বাছাই কইরা ঢুকেন। এনশিওর কারণ করার হ্যাঁ, ব্যাপারটা। এই ক্ষেত্রে আমার মতে অনেক প্রতিষ্ঠান আছে, ওরা যদি ধরেন 20,000 টাকা N5 এর জন্য কোর্স ফি রাখে, আমি দিতে রাজি। আবার হুম অনেক হুম প্রতিষ্ঠান আছে যে ভাই তুই আমার কোর্সে ভর্তি হ, তোর আমি 1,000 উল্টা দিমু, এরপর আমি যাইতে রাজি না। হুম হুম কারণ এই জায়গায় কিন্তু যেই দুটো পয়েন্ট বললাম, এটা আমার কাছে খুব স্ট্রং পয়েন্ট মনে হয় যে হুম ডেফিনেটলি। যে তুই ভাই ওরে ভাষা না শিখাইতে পারস, তুই ভাষা অর্ধেক পর্যন্ত শিখায় ওর মধ্যে এমন একটা ভয় ঢুকাই দিলি, দেখা গেল ও অন্য কোনো প্রতিষ্ঠানে গেলেও ও আর ডেভেলপ করতে পারতাছে না না। না, এটা এই একজনের যেমন ক্ষতি আমাদের করার তো অধিকার তো বেসিক্যালি নাই রে ভাই। আমাদের হচ্ছে ছোটবেলা থেকে কিন্তু আমাদের মধ্যে একটা জিনিস ঢুকাই দেওয়া হয় স্কুলে, যে মানে ইংলিশ হচ্ছে কঠিন সাবজেক্ট, হুম ঠিক আছে? সো এই যে ছোটবেলা থেকে আমাদের মাথার মধ্যে যে এই জিনিসটা ঢুকে গেছে যে ইংলিশ কঠিন, হুম হুম। এই কারণে হচ্ছে আমরা দেখা গেছে যে ইন্টারভিউ বা বিভিন্ন জায়গায় ইংলিশে কথা বলতে গেলে পেটে কাঁপি, আছে মুখে আসে না। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো কথা হয়েছে কি, যে আমাদের কিন্তু অন্যান্য সাবজেক্ট আরো বেশি কঠিন, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যদি হচ্ছে আমরা বলি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কিন্তু আরো বেশি কঠিন। হুম হুম কিন্তু এই যে ইংলিশ ভীতিটা যে আমাদের ছোটবেলা থেকে হচ্ছে টিচাররা আমাদের মধ্যে ঢুকাই দিছে, হুম হুম ঠিক আছে? তো এই কারণে কিন্তু ইংলিশে দেখা যায় কি বাংলাদেশিরা খুব বেশি ডেভেলপ করতে পারে না, হুম হুম ঠিক আছে? সো সেম জিনিসটাই হয়েছে কি, যে ওই আপনার ফার্স্ট ইমপ্রেশন যদি হচ্ছে খারাপ হয় কোনো কিছুতে, ঠিক হুম হুম। আছে? সো সেই ক্ষেত্রে ওই জিনিসটা পরবর্তীতে কিন্তু মানে মনের মধ্যে থেকেই যায়, খুব ঠিক এফেক্ট আছে? করে। হ্যাঁ, যে আমার দিয়ে হবে না। কারণ আপনি যার কাছে কোর্স করতেছেন সে হয়তোবা, আমার দেখা এরকম যে হচ্ছে আপনি যখন তারে কোয়েশ্চেন করেন তখন সে বলবে যে তোমারে ভোকাবুলারি শিখে আসতে বলছিলাম, ভোকাবুলারি শিখছো? এন্ড কথা হচ্ছে গ্রামার রুলস এর সাথে ভোকাবুলারির সম্পর্ক নাই, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, ইটস ট্রু যে আপনি ভোকাবুলারি না পড়লে গ্রামার রুলস প্র্যাকটিস করতে পারবেন না। হ্যাঁ কিন্তু গ্রামার রুলস শিখাতে কিন্তু কোনো প্রবলেম নাই। হ্যাঁ। এখন আমার দেখা এরকম এক প্রতিষ্ঠানের টিচার, যে টিচারের হচ্ছে একটা স্টুডেন্ট বলছে যে এই জায়গায় ওয়া না হয়ে ও হইছে কেন, ঠিক হ্যাঁ। আছে? সো তখন এটার আনসারে সে বলছে যে আপনারা ভোকাবুলারি শিখে আসতে বলছে, আপনি আগে ভোকাবুলারি শিখেন, তারপরে কেন ওয়া না হয়ে ও হইলো সেটা বুঝাবো, ঠিক আছে? হুম। সো কথা হচ্ছে ইলজিক্যাল। কি, লজিক নাই তো, হ্যাঁ। ঠিক আছে? কিন্তু সে এই কথাটা বলার কারণ হচ্ছে কি, সে নিজেও জানে না, ঠিক আছে? তো হয়তোবা এখন সে হচ্ছে শিখবে, হুম শিখে তারপরে তার স্টুডেন্টকে জানাবে, ঠিক আছে? বাট এখন কথা হচ্ছে কি, এই জিনিসটাই কিন্তু স্টুডেন্টে সে বলতে পারতো যে আচ্ছা ঠিক আছে, আপনি যে কোয়েশ্চেনটা করছেন সেটা খুবই ভ্যালিড কোয়েশ্চেন, ঠিক আছে? আমি এই মুহূর্তে না আপনারা হচ্ছে আনসারটা পরে দিব। হুম। অ্যাপ্রোচটা কিন্তু এরকমও হইতে পারতো, হ্যাঁ, ঠিক আছে? হইতেই পারে, স্বাভাবিক। যে আমি এই বিষয়ে ডিটেইলসটা আপনারা পরে দিব, ঠিক আছে? সো এইভাবে বললে কিন্তু স্টুডেন্টরাও হচ্ছে সেই ইয়াটা ফিল করে না, লো ফিল করে না, হুম ঠিক হুম। আছে? বাট স্টুডেন্টরে ওই বিষয়ে কাউন্টার না দিয়ে অন্যভাবে হচ্ছে যখন হচ্ছে ম্যানিপুলেট করা হয়, তখন কিন্তু স্টুডেন্টরা কনফিডেন্স হারায় ফেলে আরকি। ডিমোটিভেটেড করে ফেলায়। এই আরকি। সো ডেফিনিটলি কোর্স করার আগে এই জিনিসগুলা, যে আপনার ট্রেনার তার সাথে হচ্ছে একটু কথা বলে দেখতে পারেন, ঠিক আছে? অনেক বড় বড় প্রতিষ্ঠানে হয়তো বা সেটার সুযোগ নাই, আপনি কোর্স করার পরে ক্লাসে গেলে দেখবেন যে হচ্ছে টিচারকে, ঠিক আছে? আর অনলাইন থেকে কোর্স নেওয়ার ক্ষেত্রে ভাই খুব কেয়ারফুল থাকেন, বিকজ অনলাইনে আপনি একবার পেমেন্ট করে দেওয়ার পরে সেটার মানে রিটার্ন তো আর আপনি পাচ্ছেন না, ঠিক হুম আছে? হুম সো সেক্ষেত্রে ডেফিনেটলি অনলাইনে যখন পড়বেন তখন হচ্ছে
একটু খোঁজ খবর নিয়ে ম্যাটেরিয়ালস কিরকম বা টিচার কিরকম সেটা একটু খোঁজ নিয়ে তারপরে হচ্ছে পড়া উচিত, এই আর কি। ও আচ্ছা, এটা আমাদের নট অলওয়েজ হচ্ছে যে হচ্ছে মানে ইয়াসুই মানে সস্তা সবসময় আসলে খুঁজতে যায় না। যদি ভাই সস্তা খুঁজতেই হয় তাহলে কোনোখানেই যায় না, অনলাইনে অনেক রিসোর্স আছে, অনলাইন আরামসে রিসোর্স পেরে থেকে যাবেন, নিজে হ্যাঁ। নিজে পড়েন, ঠিক ইউটিউব আছে? ইউটিউব অনেক চ্যানেল আছে, অনেক অনলাইন রিসোর্স থেকে সোর্স নিজে আছে, নিজে হ্যাঁ। পড়েন, ঠিক আছে? চ্যাট জিপিটি আছে, ঠিক আছে? চ্যাট জিপিটি খুব সুন্দর, মানে আমি নিজে মাঝে মাঝে অনেক সময় আমি N1 এর প্রিপারেশন নিচ্ছি বাই দ্য ওয়ে, ঠিক আছে? তো N1 এর অনেক সময় অনেক প্রবলেম আমি বই দেখেও বুঝতেছি না, ঠিক আছে? ইন দ্যাট কেস হচ্ছে আমি চ্যাট জিপিটি বা হচ্ছে ডিপসিকে হচ্ছে আমি জাস্ট ছবি তুলে যে এক্সপ্লেন দিস বললে সুন্দর হচ্ছে, মানে ইংলিশে বা বাংলায় যদি আপনি চান বাংলায় হচ্ছে এক্সপ্লেন করে দেবে, ঠিক আছে? সো যদি আপনি সস্তায় কোনো কারো কাছ থেকে ট্রেন আপ হইতে চান, কারো কাছে যাওয়ার দরকার নেই, আপনার নিজের অনেক রিসোর্স আছে, ওগুলা দিয়ে নিজে ডেভেলপ করেন। বাট যদি আপনার কোনো একটা ইনস্ট্রাকশন দরকার হয় বা ইনস্ট্রাক্টর দরকার হয়, ডেফিনেটলি ভালো কারো কাছে শিখেন আর কি। হ্যাঁ, অনলাইন সোর্স বা ও যদি সেলফ লার্ন করতে চায়, অনেক সোর্স আছে, এটাও যেমন ঠিক, কিন্তু আপনি যখন কোন একটা ব্যাপারে জিমের মতো, হ্যাঁ, যে আমি কিছুই জানি না, আমি যদি এখন জিম করতে যাই আপনি অবশ্যই ইনজুরি হবেন। আমি এই injured ক্ষেত্রে হব, ঠিক আছে? আপনার যে কোনো একটা ব্যাপারে এক্সপার্ট হওয়ার জন্য একজন মেন্টর কিন্তু অবশ্যই দরকার, Like, যার কারণে প্রাচীন কাল থেকে গুরুকুল, মক্তব এইসব জিনিসগুলো চলে চলে আসছে। আসতেছে। তো এই ক্ষেত্রে আপনারা যারা শিখতে চান অবশ্যই যাচাই বাছাই করে শিখবেন। আর অ্যানাউন্সমেন্টটা প্রথমেই দেওয়া দরকার ছিল, আমাদের ওয়েবসাইট আছে japanbanglagetaway.com, লিঙ্ক আমরা স্ক্রিনে দিয়ে দিব। এইখানে N5 থেকে এই নিচে পর্যন্ত মোটামুটি বই টইগুলা পিডিএফ দেওয়া আছে, বিভিন্ন কোর্স মোর্স দেওয়া আছে, ওই যা থেকে আপনারা আশা করি উপকৃত হবেন। তো টিআইটিপি সম্পর্কে আমার আরেকটা শেষ কোশ্চেন আছে, মনে পড়লো যেটা, এটা হলো টিআইটিপি বিষয় ধরে আমি আসলাম, ধরেন আমি কাইগোতে আসলাম কেয়ার গিভিং এ, আমি আসার পরে 6 মাস পরে আমার মনে হইলো যে না, এই কাজ আসলে আমার দিয়ে হবে না, অথবা এই কোম্পানি আমার সাথে যায় না। এই ক্ষেত্রে কোম্পানি চেঞ্জের কি সুযোগ আছে কিনা? আচ্ছা, এইখানে অনেকগুলা বিষয় আছে। সেটা হচ্ছে যে টিআইটিপি কাইন্ড অফ, মানে টিআইটিপির মিনিং হচ্ছে টেকনিক্যাল ইন্টার্ন প্রোগ্রাম। তারাও কাইন্ড অফ শিক্ষানবিশ, মানে তারা স্টুডেন্ট না, কিন্তু কাজের ক্ষেত্রে তারা কিন্তু স্টুডেন্ট, ঠিক আছে? তা আমরা যারা স্টুডেন্ট ভিসায় আসছি বা স্টুডেন্ট ভিসায় যারা আসে, তাদের কিন্তু আপনার যে কোনো প্রবলেম হলে আপনার গার্ডিয়ান, আপনার হোসেন হচ্ছে আপনার স্কুল, ঠিক আছে? সো সে ফর এক্সাম্পল আজকে আমি পায়ে ব্যথা পাইলাম, এখন আমি কোন হসপিটালে গেলে বেটার হয়, ঠিক আছে? সো সেটা হচ্ছে আমি স্কুলে জানাবো। স্কুল দেখা যাবে কি যে বিভিন্ন হসপিটালে কন্ট্যাক্ট করে যে হসপিটালে গেলে আমার জন্য বেটার হয় সেই হসপিটাল নিয়ে যাবে। এখন টিআইটিপির বিষয়টা হচ্ছে কি, সত্যি কথা বলতে, যে টিআইটিপি ইজ নট এ বেড অফ রোজেস, ঠিক আছে? মানে অনেকে মনে করে যে ভাই জাপানে আসলাম, অনেক আরামায়েশ করলাম, ঠিক আছে, চিল মামা চিল, মানে অনেক ভিডিও টিডিও দেখি ভাই, ওসাকা টোকিওতে অনেক ক্লাবিং হয় এই সেই, ঠিক আছে? তা আমিও টিআইটিপিতে যাই, সেগুলো করবো। আসলে সেগুলোর সুযোগ খুব কম, ঠিক আছে? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে টিআইটিপির আপনি যখন কাজ শিখতেছেন, জাপানিজ নিজেরাও হচ্ছে কাজের বিষয়ে খুবই সিনসিয়ার, কারণ জাপানিজে পিয়ন বলে কোনো শব্দ নাই, ঠিক আছে? জাপানিজে একজন আপনার বস, ঠিক আছে, মানে কোম্পানির ওনার, সে ফর এক্সাম্পল, ঠিক আছে, তার রুমটা যে কেউ ক্লিন করে দিবে এরকম কেউ নাই, ঠিক আছে? সেও নিজে যায় নিজের রুম ক্লিন করতেছে। এবং যে কোম্পানির ওনার, এই কিছুদিন আগে আমি এখানের একটা কোম্পানির সাথে SSW তে আমরা কাজ করতেছি একটা কোম্পানির সাথে, তো ওই কোম্পানির ওনারের সাথে কথা হয়েছে, তারা 3 জেনারেশন থেকে কোম্পানির মালিক, মানে বংশ পরম্পরায় সে ওনার। এখন বাংলাদেশের হিসাবে যদি আমি চিন্তা করি, সে তো ওনারের ছেলে, তার তো কোনো কাজ বেসিক লেভেলে জানার কথা না, রাজকীয় ভাবসাব, ঠিক আছে? বাট মানে সে কোন একটা পারপাসে আমার অফিসে আসছে, সে কাজের ড্রেস পরে আসছে, তার কাজের ড্রেসের মধ্যে, সারা ড্রেসের মধ্যে কাদা টাদা বা ময়লা টয়লা লেগে আছে, যেটা কাজের ড্রেস, ওই ড্রেসে। তা আমি তখন জিজ্ঞেস করলাম যে মানে সাচও কি হচ্ছে ফিল্ডে কাজ করস? পরে বলতেছে দেখ, জাপানের কাজের ফিলোসফি হচ্ছে এরকম, আমার একজন ওয়ার্কার কি কাজ করতেছে সেটা যদি আমি নিজে না জানি, ও আসলে কাজ করতেছে কি করতেছে না বা ফাঁকি দিতেছে কিনা সেটা আমি ধরতে পারবো না, ঠিক আছে? সো কোম্পানির এমন কোনো কাজ নাই যেটা আমি জানি না, ঠিক আছে? মানে সে কিন্তু 3 জেনারেশন থেকে সে কোম্পানির ওনার, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে তার কিন্তু ওই একজন লেবার লেভেলে যে কাজ করতেছে, ঠিক আছে, একজন হয়তো বা কনস্ট্রাকশন রিলেটেড কোম্পানি, যেহেতু একজন লেবার লেভেলে যে হচ্ছে সিমেন্ট গুলাইতেছে, সে ফর এক্সাম্পল, বা হচ্ছে কংক্রিট দিয়ে সিমেন্ট দিয়ে একসাথে একটা রেশিও মেনটেন করতে হয়, তো সেই রেশিওটা যে সে তৈরি করতেছে সেটা ঠিক হয়েছে কিনা এটা জানার জন্য সাচন নিজে ওইটার প্যারামিটার জানে, ঠিক আছে? সো
এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে জাপানে কাজটা ছোট করে দেখা হয় না, যে কোম্পানিতে ওনার সে সেই কোম্পানির ছোট থেকে একদম ওনার লেভেলের সব ধরনের কাজই সে জানে, এই জন্যই সে ওনার। তো এখন কথা হয়েছে যে আপনারা যখন জাপানে আসবেন তখন হচ্ছে যে আপনাদের কাজ খুব কঠিন হবে, আর এই কঠিন কাজটা নিতে না পেরে অনেক সময়ই দেখা যায়, এবং এই জন্য বাংলাদেশের মার্কেটটা অনেক বেশি খারাপ হইতেছে, যে হচ্ছে চলে যায়, ঠিক আছে, এমপ্লয়িরা চলে যায় যে আমি হচ্ছে থাকবো না, অন্য কোম্পানিতে যাব। বাট এই ক্ষেত্রে হচ্ছে আপনার কথা হয়েছে যে প্রথমে আপনার যদি কাজে কোনো প্রবলেম হয়, আপনার ফিজিক্যালি আপনি পারতেছেন না, বা আপনার যদি কোম্পানির ইনসাইডে আপনার কোনো ধরনের ধরেন জাপানিজ কোজোচো, ঠিক আছে, কোজোচো মানে হচ্ছে যে হচ্ছে কোম্পানির ভিতরে আপনার হচ্ছে ফ্যাক্টরির যে দায়িত্ব আছে, মেন্টর, ফ্যাক্টরির যে দায়িত্ব আছে, ঠিক আছে, সে আপনার সাথে খারাপ বিহেভ করলো বা যে কোনো কিছু যদি হয়, প্রথম কথা হচ্ছে আপনি কোম্পানির হিউম্যান রিসোর্স টিম যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন। এখন হিউম্যান রিসোর্স টিমে হচ্ছে হয়তো সাচও থাকতে পারে, বা যারা রিক্রুট করে তারা থাকতে পারে, ল অ্যান্ড অর্ডার নিয়ে যারা কাজ করে তারা থাকতে পারে, ঠিক আছে। তো তাদেরকে আপনি ইনফর্ম করেন যে আমার ফিজিক্যালি এই প্রবলেম হইতেছে, আমার সাথে ও খারাপ ব্যবহার করছে, ঠিক আছে, বা আমার এই কাজটাতে আমার অনেক বেশি প্রেশার হয়ে যাইতেছে, আমার যদি একটু কাজটা চেঞ্জ করে দেওয়া যায় তাহলে আমার জন্য বেটার হয়, ঠিক আছে। সো এই ধরনের কমিউনিকেশনটা হচ্ছে ফার্স্ট। যদি কোম্পানি আপনার কোনো স্টেপ না নেয়, আপনি কুমিয়ার সাথে কন্ট্যাক্ট করেন, ঠিক আছে। কুমিয়ার সাথে কন্ট্যাক্ট করলে কুমিয়াই আপনার সাথে কোম্পানির সাথে বসে একটা ডিসিশনে আসবে, ঠিক আছে। সো এরপরেও যদি কোম্পানি, সব কোম্পানি ভালো না ভাই, কিছু কোম্পানি আছে যারা হচ্ছে ঘাটতারা টাইপের কোম্পানি, ঠিক আছে, তারা আপনার যে কাজের যে হচ্ছে শিগতন নাইও বলে আর কি, জব রেসপন্সিবিলিটি, এটার বাইরে অনেক কঠিন কাজ আপনার দিয়ে করাবে, বা আপনার যেটা করানোর কথা না সেটাও করাবে, ঠিক আছে। তো কথা হচ্ছে এরকম কোনো কিছু হইলে রোদোসা বলে হচ্ছে একটা কথা আমাদের জাপানে খুব প্রচলিত, ঠিক আছে। রোদোসা মানে হচ্ছে যে জাপানিজ যারা হচ্ছে জব করে, লেবার রাইট নিয়ে যারা কাজ করে, ঠিক আছে, এই রোদোর সাথে যোগাযোগ করা, ঠিক আছে। সো এই স্টেপগুলো আপনারা নিতে পারেন রেদার দেন পলায়ে যাওয়া, কারণ পলায়ে যদি যান আপনি সমাধান না, তাহলে সমাধান না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি বৈধভাবে জাপানে থাকার যোগ্যতাই নষ্ট করবেন, ঠিক আছে। এবং কোম্পানি যদি হচ্ছে রিপোর্ট করে যে আমার এই এমপ্লয়ি চুক্তির বাইরে সে পলায়ে গেছে, এবং সে কোম্পানির কোনো কিছু মানে ইনফর্ম করে নাই, এবং কোম্পানিতে তার এই পলায়ে যাওয়াতে কোম্পানি এটা লস হয়েছে, ঠিক আছে। সো এটা যদি তারা কুমিয়াইতে এবং ইমিগ্রেশনে ইনফর্ম করে, ইমিগ্রেশন থেকে আপনার ভিসা ব্যান করে দিবে, ঠিক আছে। তো আপনার হয়তো জাইরু কার্ডে মেয়াদ আছে ভিসার 1 বছর, ঠিক আছে, কিন্তু এই জাইরু কার্ড দিয়ে বা রেসিডেন্ট কার্ড দিয়ে আপনি কোনো জায়গায় কিচ্ছু করতে পারবেন না, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে ভাই আমি কোম্পানি চেঞ্জ করতে পারবো কিনা। হ্যাঁ, কোম্পানি চেঞ্জ করা শর্ত সাপেক্ষে পসিবল, ঠিক আছে। যেমন সে ফর এক্সাম্পল আমি হচ্ছে কাইগোতেই আসছি, ঠিক আছে, মানে কাইগোতে কেয়ার গিভিং। এখন কেয়ার গিভিং এ আমি আসার পরে আমার মনে হইতেছে যে এই কেয়ার গিভিং এর কোম্পানিটা আমার কাছে ভালো লাগতেছে না, বা আমার কাজের সাথে মিলতেছে না, আমার কাজ প্রেশার হয়ে যাইতেছে। আমি কোম্পানিতে জানাইলাম, কুমিয়াইতে জানাইলাম, ঠিক আছে। এই কুমিয়ার আন্ডারে যদি কুমিয়াই নিজের থেকে হচ্ছে অন্য কোনো কোম্পানিতে আপনার ইন্ট্রোডিউস করায় দেয়, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, তাহলে হচ্ছে আপনি সেফ, ঠিক আছে, আপনার কোনো প্রবলেম নাই, ঠিক আছে। সো কুমিয়াই কোম্পানিতে বুঝাইলো, আপনারা বুঝায় আপনারা অন্য একটা জায়গায় সেট করে দিল, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি অন্য কোনো কোম্পানিতে যাইতে চান এই কুমিয়ায়ের বাইরে, অন্য কোনো কুমিয়ায়ের আন্ডারে, ঠিক আছে, কারণ ডেফিনেটলি আপনি যখন টিআইটিপি ক্যাটাগরিতে অন্য কোথাও যাবেন তখন আপনার একটা কুমিয়ায়ের আন্ডারেই একটা কোম্পানিতে যাইতে হবে। তো আপনার ফ্রেন্ড আরেকটা কুমিয়ায়ের আন্ডারে, সে ফর এক্সাম্পল আরেকটা কোম্পানিতে জব করে, ওই জায়গায় ফ্যাসিলিটিস, স্যালারি সবকিছু আপনার থেকে বেটার। আপনার মনে হলো যে আপনার এই কাজ আপনি ছেড়ে ওইখানে যাবেন, তো ডেফিনেটলি সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ওই কোম্পানির সাথে আগে কথা বলতে হবে, ওই কোম্পানির সাথে কথা বলে ওই কোম্পানির কুমিয়ায়ের সাথে কথা বলতে হবে। কোম্পানি যদি আপনারা নিতে চায়, যেই কোম্পানিতে আপনি যেতে চান সেই কোম্পানিও যদি আপনারা নিতে চায়, সে ফর এক্সাম্পল শুধু আপনি যাইতে চাইলে হবে না, যে আপনার এই কাজটা দিবে তারও তো আপনারা নিতে চাইতে হবে। সো যদি কোম্পানি আপনারা নিতে চায়, কুমিয়াই যদি এটাতে রাজি হয় যে হ্যাঁ আমি আরেক কুমিয়ায়ের সাথে কথা বইলা তোমার এখানে নিয়ে আসবো, ঠিক আছে, ইন দ্যাট কেস এটা ওকে, ঠিক আছে। সেই ক্ষেত্রে ডিসিশন হচ্ছে দুই কোম্পানি, যে কোম্পানিতে আপনি আছেন এবং যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানির মধ্যে একটা লিঙ্ক আপ তৈরি করতে হবে, এবং দুই কুমিয়াই, যে কুমিয়াইতে আছেন এবং যেই কুমিয়াইয়ের কোম্পানিতে যাবেন, ঠিক আছে, তাদের মধ্যে লিঙ্ক আপ। সো তারা যদি সর্বসাপেক্ষে তারা যদি এগ্রি হয়, ঠিক আছে, ইন দ্যাট কেস আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর টিআইটিপি থেকে আপনি অন্য কোনো ভিসাতে আসলে কনভার্ট করা পসিবল না, ঠিক আছে।
সো সেই ক্ষেত্রে টিআইটিপি থেকে যদি আপনার কাজ পছন্দ না হয়, শারীরিক পরিশ্রম হয়, এই জিনিসগুলো মাথায় নিয়েই প্রথমত আসা উচিত, ঠিক আছে, যেই আপনি একদম ইন ডিটেলস কোম্পানি সম্পর্কে জেনে টেনে তারপরে আসা উচিত, প্রথম কথা। দ্বিতীয় কথা, আসার পরেও যদি খারাপ লাগে সেই ক্ষেত্রে আপনি জানান বিষয়গুলা, কারণ জাপানিজ কোম্পানি একটা দিক দিয়ে আসাসি, সেটা হচ্ছে যে আপনার যেই কাজ আপনার জন্য আসলেই যদি খারাপ লাগে, এখন কথা হচ্ছে যে ভাই আমি বাংলাদেশের ডিমটাও কখনো ভাইজা খাইনি, ঠিক আছে, আমি মানে ননির পুতুল হয়ে সবসময় থাকছি, ঠিক আছে, সো এই কথা আপনি জাপানে আইসা বললে প্রথমত এটা একদম ইনভ্যালিড। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যদি দেখা গেল কি আসলেই কাজটা করতে প্রবলেম হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি সেটা হচ্ছে আপনার কুমিয়ারে জানান, কোম্পানিরে জানান, কোম্পানি দেখা যাবে কি যে ওর থেকে যেটা একটু করতে ইজি যেই কাজটা সেই কাজটা আপনার দিয়ে করাবে, বাট পালায় যাওয়াটা নট এ গুড ডিসিশন আর কি। এন্ড কোম্পানি চেঞ্জ করার ক্ষেত্রে তো বললাম কি কি কন্ডিশন। আজকের ডিসকাশনটা খুবই একটা ভালো ডিসকাশন হয়েছে, আমার কাছে ভালো লাগতাছে। এই তো যারা এই পর্যন্ত দেখছে এরা মোটামুটি খুব ভালো একটা গাইডলাইন পাইছে। এর পরবর্তীতে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে ভাই, আপনি নির্দিষ্ট করে কোশ্চেনটারে সুন্দরভাবে মেসেজ করেন বা কমেন্ট বক্সে লিখেন, সুন্দর করে কমেন্টারে ভালো করে লেখেন আপনি কি জানতে চান। ধরেন আপনি কোশ্চেন করলেন, ভাই আমার একটা কোশ্চেন আছে, এইটার কি আমার মনে হয় যে আপনার রিপ্লাই দেওয়ার সময় আছে, যে ভাই আপনার কি কোশ্চেন বলেন। তো এইটা না কইরা আপনি যে ভাই এই ব্যাপারটা এইভাবে বলছেন, এই ব্যাপারটা কি এইভাবে হইতে পারে কিনা, অথবা এইটার এই ওয়ে আছে, এইগুলাকে আসলে সম্ভব কিনা, আপনি নির্দিষ্ট করে স্পেসিফিক ভাবে কোশ্চেন করেন, আমরা চেষ্টা করবো ওইগুলা রিপ্লাই দেওয়ার। অথবা আপনাদের কোশ্চেন যদি বেশি থাকে তো ওই ক্ষেত্রে আমরা পরবর্তীতে এটা নিয়ে ইন পারসন কলেও কথা বলা যেতে পারে, হ্যাঁ বলা যেতে পারে, বা চাইলে আমরা পরবর্তীতে আর একটা ভিডিও রেকর্ড করতে পারি, এটা আসলে নির্ভর করবে আপনাদের উপরে, এই আর কি। তো শেষ পর্যন্ত যারা আর দেখছে, আরেকটা বিষয় হচ্ছে কি যে ভাই আমরা বাঙালিটা হয় মানে আমরা হয় কি যে আমরা ফলটা পাইতে চাই, কিন্তু ফলটা পাওয়ার জন্য যে গাছ লাগাইতে হবে, গাছের যত্ন করতে হবে, গাছ বড় করতে হবে, ঠিক আছে, এই জিনিসটা করতে চাই না। যেমন টিআইটিপিতে অনেকেই বলে যে ভাই হ্যাঁ এইটুক জানে বাঙালি যে হচ্ছে টিআইটিপিতে আসলে ল্যাঙ্গুয়েজের কোনো সার্টিফিকেট দরকার নাই, ঠিক আছে, সো এইটুক বাঙালি জানে, ঠিক আছে, সো এইটুক জেনে তারা বলে কি ভাই ল্যাঙ্গুয়েজ শিখতে পারবো না, টাকা দিতেছি, জাপান নিয়ে যান, ঠিক আছে, টিআইটিপি হোক যে কোনো ভিসা হোক। হ্যাঁ বাট কিন্তু কথা হচ্ছে যে 3টা মাস একটু কষ্ট করে নিজের প্রিপেয়ার করে আসবে, সেটাতে আসলে আমরা রাজি না, ঠিক আছে, কেন আই ডোন্ট নো, ঠিক আছে। তো কথা হয়েছে কি যে ভাই শর্টকাটে আসলে জাপান চিন্তা না করা বেটার, ঠিক আছে। তো আপনি টিআইটিপিতে আসেন, এসএসডব্লিউতে আসেন, বা অন্য কোনো যে যার জন্য যেটা প্রযোজ্য আর কি, ঠিক আছে, সো যেই ভিসাতেই আসেন যে একটু প্রিপারেশন নেন, নিজের একটু গুছিয়ে আসেন জাপানের জন্য, ঠিক আছে। অন্য দেশে হয়তো নিজের গুছানোর, আপনি কাতাই দুবাই যান, ঠিক আছে, কাতার কি বললাম, কাতাই দুবাই বলতেছে, আচ্ছা যাই হোক, মানে দুবাই, কাতার, মালয়েশিয়া যান, ওইখানে আপনার রিকোয়ারমেন্ট নাই, ঠিক আছে। সো রিকোয়ারমেন্ট না থাকলেও মানে শুয়ে শুয়ে তো কোনো জায়গায় কিছু না করতে পারবো না সেটা রে না, ভাই, কিন্তু আপনার পরিশ্রম জাপানের তো ক্ষেত্রে করতেই হবে। স্পেসিফিকলি যে জাপানের ক্ষেত্রে আপনি আসার জন্য আপনার ল্যাঙ্গুয়েজ জানতেই হবে, ঠিক আছে। সো আপনি যদি ল্যাঙ্গুয়েজ না জেনে কোনোভাবে চলেও আসেন, ঠিক আছে, ওই যে ও বলছিল যে দুনিয়ার মধ্যে জাহান্নাম যদি দেখতে চান তাহলে জাপানিজ ভাষা না শিখে জাপানে চলে আসেন। যেমন টিআইটিপির ক্ষেত্রে কোনো সার্টিফিকেট জমা দিতে হয় না, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজে। সো হয়তোবা আপনি চলে আসতে পারলেন, কিন্তু আসার পরে এইখানে কাজের জায়গা থেকে শুরু করে কেনাকাটা থেকে শুরু করে সব জায়গায় আপনি প্যারা খাবেন, ঠিক আছে, কারণ তখন দেখা যাবে কি যে আপনি আসছেন কিন্তু আপনি ওই যে যেটা বলছিলাম যে টুলসের নাম জানেন না, ঠিক আছে, আপনারা হয়তো বা মানে একটা ইজি হাতুড়ি আনতে বলছে, ঠিক আছে, এটাই আপনি বুঝতেছেন না, ঠিক আছে। তো যখন এই ধরনের জিনিসগুলো হবে তখন কিন্তু আপনার বস একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনারা টলারেট করবে, তারপরে কিন্তু টলারেট করবে না, তারপরে সে কিন্তু ঝাড়ি দিয়ে কথা বলবে বা হিউমিলিয়েট করে কথা বলবে, সেটা আপনার কাছে ভালো লাগবে না, ঠিক আছে। সো দরকার কি ভাই এই সিচুয়েশনটা ক্রিয়েট করার, দেশের থেকে ল্যাঙ্গুয়েজটা শিখে বা কাজের জন্য যতটুকু দরকার ততটুকু শিখি, ঠিক আছে। ইভেন সে ফর এক্সাম্পল আপনি যে সরি বলবেন সেটাও যদি হচ্ছে আপনি জাপানিজে না শিখে আসেন, তখন দেখা যাবে কি যে আপনি আসলে ফিল করতেছেন যে আপনার একটা কাজ দিচ্ছে আপনি পারতেছেন না, কিন্তু আপনি সরি বলতে চান, সেটাও বলতে পারতেছেন না। সো ওর মতো ওর সিচুয়েশন কিন্তু আর নাই, ঠিক আছে। সো এই জন্য ভাই যে N5 লেভেলটা অ্যাটলিস্ট কমপ্লিট করে আসেন, সার্টিফিকেট থাকুক বা না থাকুক, কিন্তু আপনি যেন ডেইলি লাইফে সেটা ইউজ করতে পারেন, এইটুক মানে যোগ্যতা নিয়ে তারপরে জাপানে আসেন, এই আর কি আমার এন্ড থেকে। দ্য এন্ড, সায়োনারা দেশ। ওকে, এখন আমি যদি শেষবেলা কিছু বলতে চাই, ইকবাল ভাইয়ের এই শেষ থেকে যদি আমি শুরু করি, তাহলে ব্যাপার হলো ভাই শর্টকাট বলতে আসলে কিছু নাই। ধরেন
লাস্ট 2 বছর যাবত প্রত্যেক দিন 4 ঘন্টা 5 ঘন্টা ম্যাক্সিমাম ঘুমায়া বিভিন্ন কিছু ট্রাই করতেছি, বিভিন্ন কিছু ফেল হইতাছে, আবার ট্রাই করতেছি। এর পরবর্তীতেও দেখা যায় যে না, মানে ওইভাবে খুব বেটার সাকসেস হইতা পাইতাছি না। কিন্তু ইন ফিউচারে হবে এই প্রত্যাশা করে পরিশ্রম করতেছি। কিন্তু যারা মনে করেন যে না সহজেই একটা সফলতা অর্জন করে ফেলাবেন, এইটা আসলে ভাই জীবনটা আসলে, বা জীবন বা সাকসেস এটা আসলে শর্টস বা রিলস এর মতো না, এটা একটা লং প্রসেস আছে। না, আরেকটা জিনিস কি দেখা যায় কি, যে যারা স্টুডেন্ট ভিসায় আসে বা জব ভিসায় আসে, যারা যেই ভিসাতেই আসুক, হুম হুম দেশের বাইরে আসার পরে আমরা কিন্তু আমাদের সরোগুলা, আমাদের স্যাড ফিলিংস গুলা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি না। আমরা দেখা যায় কোনো জায়গায় একটা ঘুরতে গেছি, ফ্রেন্ডরা মিলে খুব সুন্দর জায়গা, হুম সেটা ছবি তুললাম, সেটা শেয়ার করতেছি, ঠিক আছে? তো এইটা দেখে কিন্তু এটা বুঝার কোনো, মানে এটা ধরে নেওয়ার কোনো ইয়ে নাই যে আমি প্রত্যেক দিন ওই জায়গাটা যাইতেছি, এরকম প্রত্যেক দিন ওই এরকম সুন্দর জায়গায় ঘুরতে যাইতেছি। আমার ভিয়েতনামিজ ফ্রেন্ড, চাইনিজ ফ্রেন্ড আশেপাশে নিয়ে হচ্ছে আমি ছবি তুললাম, ঠিক আছে, প্রত্যেকদিনই মেয়ে চিল friend। করতেছি। তো দেখা গেল কি যে এই প্রত্যেক দিনই মেয়ে ফ্রেন্ড নিয়ে আমি চিল করতেছি, বিষয়টা কিন্তু ওরকম না, ঠিক আছে? সো দেখা যায় কি যে দেশের বাইরে আসার পরে মানুষ ভালো মোমেন্ট গুলাই হচ্ছে আসলে সোশ্যাল মিডিয়াতে দেয় বা ফ্লেক্স করে বা হোয়াট এভার, হ্যাঁ ঠিক আছে? সো কিন্তু এর পিছনে এই রান্না বান্না করা, ঠিক আছে, তারপরে ধরেন রাতে জব যারা করে, রাতে জব করে দিনে দুপুরবেলা যদি ক্লাস হয়, ঠিক আছে, মানে যারা স্টুডেন্ট ভিসায় আসে তাদের ক্ষেত্রে যদি বলি যে দুপুরবেলা যাদের ক্লাস হয়, দেখা গেছে সারা রাত জব করে আসছে, আসার পরে সকালবেলা এসে খাওয়া দাওয়া করে ঘুমাইতে ঘুমাইতে 8টা 9টা, তারপরে আবার 12টার সময় আবার উঠে হচ্ছে 1টার দিকে ক্লাস যাইতে হইতাছে, 1টার পরে আবার আইসা তারপরে হয়তোবা রাতে থেকে আবার জব 2-3 ঘন্টা আবার ঘুমায়, দেখা গেল কি সারাদিনে সে ঘুমাইলো হয়তো 6 ঘন্টা বা 5 ঘন্টা বা 7 ঘন্টা, কিন্তু এই ঘুমটা একসাথে না হয়ে বাড়া মানে হচ্ছে আলাদা আলাদা ঘুমাচ্ছে, ঠিক আছে? হুম তো এরকম আসলে অনেক ধরনের স্যাড হিস্ট্রি আছে, ঠিক আছে? বাট একটা জিনিস কি, যে যেই ছেলেটা এইভাবে হার্ডওয়ার্ক করে নিজের রেডি করতেছে, তার জন্য কিন্তু লাইফ, দেখা গেছে পরবর্তীতে সে যখন জব লাইফে যাবে বা হচ্ছে পরবর্তীতে ক্যারিয়ার যখন আরো ফ্লারিশ করবে, ওই সময় কিন্তু কোনো কষ্টই কষ্ট মনে হবে না, ঠিক আছে? সো এটা হচ্ছে কাইন্ড অফ ট্রেনিং, ঠিক আছে? সো পারতপক্ষে মনে হয় দূর থেকে যে হচ্ছে অনেক হ্যাপি আছে, কিন্তু আসলে হ্যাপি নাই, কিন্তু আবার যেটা করতেছে সেটা হচ্ছে তার ফিউচারের জন্য ইনভেস্টমেন্ট, ঠিক হ্যাপি নাই আছে? ঠিক আছে, কিন্তু ধরেন বৈশা বৈশা ও ডিপ্রেশনে না ঝিমায়া ডিপ্রেশনে না থাকার ও থেকে যে কোনো একটা কাজের মধ্যে যদি ধরেন 4 ঘন্টাও ঘুমায়, এর মধ্যে একটা শান্তি শান্তি আছে। আছে, মানে সেটাই। ওই টেনশন And করার সময় and নাই। একটা জিনিস অনেক সময় অনেকেই বলে যে স্টুডেন্ট ভিসায় যারা আছে যে ভাই কেন জাপানে আসলাম, এত পরিশ্রম, ঠিক আছে? হ্যাঁ, তা আমি তো ভাবছিলাম যে অনেক লাক্সারি করবো এসে হ্যান ত্যান। তো তখন আমি বললাম যে ভাই দেখ, পরিশ্রম তুই করতেছিস, টিউশন ফি নিজেরটা নিজে দিতেছিস, বাসায় কিছু কন্ট্রিবিউট করতেছিস, বাসায় যখন তোর টাকা দিয়া তোর আম্মা আব্বা কিছু একটা খায়া তোরে যখন ফোন করে বলে যে আজকে তোর পাঠানো টাকা দিয়া এটা খাইছি, তখন একটা শান্তি মনের মধ্যে এটা আসে তো না? কোনো কিছুর সাথে তুলনা করার So, সুযোগ নাই। এইটা যেমন এক। দ্বিতীয় কথা হয়েছে যে তুই চিন্তা কর যে তুই ইন্টারমিডিয়েটে যাদের সাথে পড়ছিস, হ্যাঁ যারা বাংলাদেশে এখনো আছে, ওরা কি করতেছে, ঠিক আছে? তো ওদের ক্ষেত্রে দেখা গেল কি ভাই এই যে আড্ডা মাড্ডা মারতেছে, বাপের পয়সা খাইতেছে, ঠিক আছে? তো ওই রকম করতেছে, তো তার থেকে তো হচ্ছে তুই বেটার, তাই না? নিজের পড়াশোনার খরচ নিজে মেনটেন করতেছস, বাসায় কিছু কন্ট্রিবিউট করতেছস, হুম ঠিক হুম আছে? টাইমলি হচ্ছে দেখা যাবে যে যখন স্টুডেন্ট ভিসা শেষ হবে, নিহঙ্গ গাক্কু সেরমন গাক্কু বা নিহঙ্গ গাক্কু দাই গাক্কু শেষ করার সাথে সাথে একটা স্ট্যাবলিশ জব পাইতেছে, স্ট্যাবলিশ জব একটা পাওয়ার সাথে সাথে বিয়ে শাদী বা ফ্যামিলি এই প্ল্যানিং করতে পারতেছে। কিন্তু তোর বাংলাদেশের ফ্রেন্ডের স্ট্যাটাস তখনও কিন্তু সে হয়তোবা এখন হয়তো একটা ইউনিভার্সিটি, বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছে বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছে, ইউনিভার্সিটি শেষ করবে, তারপরে চাকরি বাকরি সে খুঁজবে, সুইটেবল চাকরি বাকরি পাবে কি পাবে না, ইন দ্য মিন টাইম ডিপ্রেশনে পড়ে যাবে, এলাকার বন্ধু বান্ধব ড্রাগ নেয়, এটা নেয় সেটা নেয়, এগুলোতে ইনভলভ হয়ে যাইতেছে। হুম হুম। তার লাইফের গোলটা কি আর তোর লাইফের গোলটা কি, ঠিক আছে? সো ডেফিনেটলি এই জিনিসটা যখন একটা স্টুডেন্টকে বলা হয়, তখন ডেফিনেটলি সে বলে যে না ভাই ওর থেকে বেটার আছে, ঠিক আছে? সো এটাই ভাই, স্ট্রাগল আপনি যদি করেন সেটার দিন শেষে একটা কিন্তু হচ্ছে বেনিফিট, একটা আউটপুট পাবেনই হুম। ডেফিনেটলি, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। এইটাই কারণ আপনি আপনার জীবনের লক্ষ্য সেট কইরা ওইটার যে প্রসেস আছে ফলো করেন, পরিশ্রম সেটাই। করেন, আশা করি একদিন আপনি আপনার গন্তব্যে পৌঁছায় যাবেন। তো শেষবেলা আপনাদের একটা মজার জিনিস দেখাই, আমরা শুরু করছিলাম তখন সূর্য ছিল, এখন অলরেডি আকাশে চাঁদ উঠে গেছে। ওই যে ইকবাল ভাই, আমরা যাই তাহলে নাকি? হ্যাঁ হ্যাঁ, বাই ওকে, বাই। সায়োনারা। এই তুমি কে? মেরা সান, টেক কেয়ার। আজকে গরিবের বাইরে রেখে দিয়েছে।
সবুজের আপু আজকে কি যে বলবে। আজকে আমাদের বয়কট করে সবুজ দিতে পারে। তুমি কিছু বলবা নাকি? আমি গরিব, আমি গরিব, গরিব। সে কি বলবে, এই জন্য আমাকে ভিডিওতে রাখে না। সবুজের বিকাশ নাম্বার দিতেছে, সবাই টাকা পাঠাইয়া দেন। অনেক আইসিম আছে।